আসসালামু আলাইকুম ক্যাডেটস, কি অবস্থা? সবাই কেমন আছো বাচ্চারা? আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমার ভয়েস কি অডিবল? শুনতে পারো বাচ্চারা সবাই আমার ভয়েস? Yes, sir. Yes, sir. আচ্ছা, তারপর তোমরা বলো কি অবস্থা তোমাদের? স্যার ভালো, আপনি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমার জন্য হ্যালো। স্যার আপনি কেমন আছেন জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? স্যার আপনার ক্লাস? আজকে কি শুধু আমারই এক্সট্রা ক্লাস? 8টা আর কোনো ক্লাস নেই তোমাদের? নো স্যার, শুধু আপনি। স্যার আপনি স্বপ্নারী। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে দাঁড়াও। স্যার আপনি চাইলে আজকে সারা রাত ক্লাস নিতে পারেন। সারা রাত ক্লাস? আচ্ছা চলো, ক্লাস নিই তোমাদের। লম্বা সময় ক্লাস করতে চাইলে করতে পারো, কোনো প্রবলেম নেই। স্যার পারতাম যদি পরীক্ষা না থাকতো। আজকে স্লাইডের বিষয়ের থেকে এক্সট্রা ক্লাস বেশি নেবেন। আচ্ছা চলো ক্লাস করতে থাকি, তারপর দেখা যাক। তোমরা এই ক্লাসটা ছিল 15 তারিখ না? Yes, ইয়েস স্যার। ও, ওই দিন তো তোমাদের স্যার অ্যাটেন্ডেন্স নিয়েই নিছেন, ইমন স্যার। তাহলে আর লাগবে না, তাহলে ক্লাস শুরু করি তোমাদের। হ্যাঁ, আয়ান মাহতাব, বলো বাবা। স্যার, আমার বলো বাবা। বোনের এখন স্বাস্থ্য অনেক খারাপ। এখন আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, টেক কেয়ার করো তার। স্যার, আপনি কি অ্যাটেন্ডেন্স নেবেন? না না, আমি নিবো না। তুমি তাহলে তোমার সিস্টারের টেক কেয়ার করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, সাবধানে থাকো। আচ্ছা, তোমরা এই টাইমটা কিন্তু একটু সাবধান থেকো, ঠিক আছে? একটু সিজন চেঞ্জ হয়েছে তো, হঠাৎ করে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। এই বিষয়টা একটু সাবধান থেকো। এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে স্যার। স্যার আমাদের আচ্ছা, আমি তো হোস্টই করা না। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি তো হোস্টই না, তাহলে আমি কিভাবে স্ক্রিন শেয়ার দেবো? এই শরীফুল স্যার আছেন? হ্যালো। জি স্যার। হোস্ট কে? ও, আমরা তো কো-হোস্ট স্যার করছি। আপনি এখন আপনি হয়ে গেছেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না বাবা? ইয়েস স্যার। এটা হবে লেকচার 25, ঠিক আছে? আসো। ওকে, সো আমরা আজকে লেকচার 25-এ চলে আসছি বাচ্চাদের। বই তো শেষের দিকে প্রায়। জেনারেল নলেজ খুব শীঘ্রই শুরু হবে তোমাদের। চলো, আজকে আমরা আমাদের বিজ্ঞানের 7ম অধ্যায় পড়বো, পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। ঠিক আছে? নেহা, কি অবস্থা? তুমি কেমন আছো? অনেকদিন পরে দেখলাম মনে হয়। স্যার ভালো, আপনি কেমন আছেন? হুম। আচ্ছা, স্ক্রিনটা কেমন যেন একটু হ্যাং করতেছে। আচ্ছা, স্যার হয়তো পদার্থের প্রবলেম। পদার্থ সম্পর্কে কি তোমরা শুনছো আগে? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। তোমরা বলো তো, পদার্থ কাকে বলে? যার ভর আছে ও জায়গা দখল করে যার তাই ওজন পদার্থ। আছে, যার ওজন আছে এবং জায়গা দখল করে থাকে তাই পদার্থ। তাহলে মোটামুটি তোমাদের একটা ধারণা আছে। পদার্থ। আচ্ছা, স্যার লোহা। পদার্থ 3 প্রকার। আচ্ছা আচ্ছা, প্রকারভেদ পর্যন্ত আসেনি, জিজ্ঞেস করলাম যে পদার্থটা কি আসলে। তো পদার্থের আপনি বৈশিষ্ট্য সব বলো বলো। স্যার আপনি তো একদিন বলেছিলেন 4 প্রকারের, যার একটা প্লাজমা স্টেট। হ্যাঁ, আরেকটা আছে প্লাজমা স্টেট, কিন্তু তোমাদের এজের জন্য 3টা স্টেটই ঠিক আছে, ঠিক আছে? সলিড, লিকুইড, গ্যাস, ঠিক আছে? মানে কঠিন, বায়বীয় এবং গ্যাসীয়, এই 3টাই তোমাদের জন্য ঠিক আছে। তোমাদের আর ওই প্লাজমা স্টেট লাগবে না, ওটা একটু বড় হও, পরে পাবা। এটা বলে 4th স্টেট অফ ম্যাটার। আচ্ছা, লোহা তো সবাই চিনো, তাই না? Yes, sir. তামা কি চিনো? স্যার জি স্যার। রবার, কাঠ, এই জিনিসগুলো তো চিনো, চিনো না? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, এই জিনিসগুলো লাগবে আজকে ডিসকাশন, তাই আর কি একবার শুনে নিলাম যে সবাই চেনে নাকি। আচ্ছা, দেখো, তোমাদের বইতে পদার্থের বৈশিষ্ট্য এবং শ্রেণী নিবাসটা যেভাবে করছে, আমরা সেভাবে শ্রেণী নিবাসটা কিভাবে আমরা এখানে করি। চল। আচ্ছা, পৃথিবীতে অনেক ধরনের পদার্থ আছে। তোমরা যেমন বললা, তোমাদের যে ডেফিনেশনটা, এটা ঠিক আছে, যে সংজ্ঞানটা তোমরা করছো, যে পদার্থ কোন একটা বস্তু যে জায়গা দখল করে। হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে কারেন্ট চলে গেছে স্যার, একটু ক্যামেরাটা অফ রাখবো? হ্যাঁ বাবা, করো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এখানে কি
পদার্থ হলো আসলে যেমন একটা কোনো বস্তু যে কি করে, জায়গা দখল করে, তাই না? তাহলে এই ফোনটা কি পদার্থ? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার তোমরা কি পদার্থ? এক একজন বসে আছো বেঞ্চে, এই যে আফজাল নাহিদ পদার্থ। স্যার পৃথিবীর সমস্ত জিনিসই পদার্থ। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এই পদার্থের হাজার রকমের অবস্থা আছে, তার মধ্যে আমরা বেসিক্যালি ভিত্তিতে আমাদের যতটুকু লাগবে বাচ্চাদের জন্য ততটুকুই পড়বো। কি কি পদার্থ? তিনটি অবস্থা আছে, একটা কঠিন, আর একটা হলো তরল, আর তৃতীয়টা হলো গ্যাসীয় বা বায়বীয়, ঠিক আছে। সো কঠিন অবস্থাটা কি বাবা, একটু বলো তো কেউ। স্যার কঠিন হচ্ছে জমাটবদ্ধ জীবের মতো। জমাটবদ্ধ এরকম কিছু একটা। কোনটা কি? এরকম স্যার যেমন ধরেন টেবিল, চেয়ার, চেয়ার, কোনটা কি? মোবাইল ফোন, টিভি। কাঠ। আমি জিজ্ঞেস করছি যে ফোনটা কি, ফোন কি পদার্থ? স্যার কঠিন পদার্থ। আচ্ছা, এখানে পানি কি পদার্থ? আর এই যে বাতাস চারিদিকে, এটা কি? ওইখানে যাও, আমার ডিস্টার্ব হচ্ছে, ইয়ে করতে পারছি না। পদার্থ। আচ্ছা বাবা, হ্যাঁ, তাহলে আমাদের কি আসলো? কঠিন পদার্থ। আর ইয়ারফোনটা দাও। বাবা তোমরা সাউন্ড করো না বারবার, কিন্তু খুব কষ্ট হয়, মানে বারবার যদি তোমরা এরকম করো তাহলে আমাদের জন্য একটু কন্ট্রোল করতে কষ্ট হয়, বুঝছো? সবাই মিউট করতে হয় তো বারবার। আচ্ছা দাঁড়াও, আমি তাও একবার মিউট করে দিই, তোমরা ইয়ে করো। সাউন্ড করো না, এর মাঝখানে অনেক ডিস্টারবেন্স হয়। আচ্ছা বাবা, কঠিন, তরল, গ্যাসীয় তিনটা পদার্থ বুঝলে, এবার একটু কঠিন পদার্থ সম্পর্কে আর দু একটা জিনিস আমরা একটু জানি। কঠিন পদার্থর কি হয়, একটা নির্দিষ্ট আকার থাকে। কেমন? দেখো এই ফোনটার কিন্তু একটা আকার আছে, চারকোনা। আবার ধরো এই যে ইয়ারফোনটা কি একটু এই দিক থেকে গোল, এটার একটা আকার আছে। ধরো মানি ব্যাগ, এটার একটা আকার আছে। এই যে প্রত্যেকটা কঠিন পদার্থ, এটার কিন্তু একটা নির্দিষ্ট আকৃতি আছে, ঠিক আছে, যে এত সেন্টিমিটার বা এত মিটার বা এত সামথিং, ঠিক আছে, এটার একটা নির্দিষ্ট আকৃতি থাকে। আচ্ছা, দ্বিতীয় জায়গা দখল করে এর কি একটা আয়তন আছে, তাই না? নাকি আছে নাকি নাই কঠিন Yes, sir. বস্তুর আয়তন? স্যার আইফোন তো আছে। তো আমার মনে হয় এগুলো আগের ক্লাসেও পড়ছো, তোমরা জানো, তাও আমি জাস্ট আরেকবার বলতেছি আর কি সবকিছুটা, ঠিক আছে। তবে কিছু কিছু, আচ্ছা দৃঢ়তা, যে জিনিসটা দৃঢ়তা কি, তোমরা কি এটা বোঝো? স্যার কতটুকু শক্ত নাকি? স্যার পদার্থের অণুগুলো কতটুকু কাছে আছে? স্যার কি বললেন? দৃঢ়তা কি এটা বোঝো নাকি তাই? ইয়েস স্যার, বুঝি স্যার। বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা দেখো বাবা, এটা জি। একটা পেন্সিল, এটার আমি অনেক জোর দিয়ে হয়তো এটা আমার ভাঙতে হইতে পারে, তাই না? তারপর ভাঙবে, তাই না? তাই না? ইয়েস স্যার। আবার যদি স্কেলটার কথা চিন্তা করো, এটার হয়তো একটু ব্যাকাইলে ভেঙে যাবে, তাই না? আবার যদি Yes, sir. তুমি চিন্তা করো যে অন্য কিছুর কথা, কলম বা কিছু, সেটা আর একটু হার্ড হয়। আচ্ছা, তো এই দৃঢ়তা জিনিসটা অ্যাকচুয়ালি বুঝায় কি, একটা পদার্থের কতটুকু ইলাস্টিসিটির মতো আর কি, কতটুকু বেঁকানো যায় বা কতটুকু এটা শক্ত, মানে মলিকিউলস গুলো কত কাছাকাছি, কতটুকু এটা হার্ড, ঠিক আছে। এই জিনিসগুলো হলো দৃঢ়তা দিয়ে বুঝায়, তো বস্তুটা কতটুকু শক্ত, কতটুকু শক্তি লাগে এটা ইয়ে করে। আরেকটা জিনিস একজন বললো যে এর অণুগুলো এক জায়গায়, হ্যাঁ, যত শক্ত তত অণুগুলো কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি হয়ে বেশি এক জায়গায়। তবে কঠিন পদার্থের মধ্যেও কিছু এক্সেপশনাল আছে, ঠিক আছে, বা ব্যতিক্রম এটা আমরা বলি। এটা তোমরা যখন কেমিস্ট্রি পড়বা বড় হলে এই জিনিসগুলো অনেক পাবা, ব্যতিক্রম। দেখবা যে প্রত্যেকটা জিনিসের একটা বিক্রিয়া শিখছো, আবার প্রত্যেকটা শেষে একটা ক্যারা লাগাই দিছে যে ব্যতিক্রম। এই মুখস্থ করতে যে আমাদের পাগল হয়ে যেতাম আমরা, আর আসতো পরীক্ষায় ব্যতিক্রম গুলোই, ঠিক আছে। সো ব্যতিক্রম এখানে কোনটা পাবা? সরিষার দানা, চাউল, কলা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ব্যতিক্রম, ঠিক আছে। স্যার রাবার, স্যার মানে স্যার ইরেজারটা। ইরেজার টিরেজার এরকম অনেক কিছুই আছে, ঠিক আছে। তবে এখানে তিনটা জিনিসের নাম দিছে, সেই তিনটা আর কি আমি বললাম, এই তিনটা হলো একটু ব্যতিক্রম। তো স্যার ইরেজারটা কি পদার্থ? ইরেজার অবশ্যই তোমার কঠিন পদার্থ,
আচ্ছা, মধ্যে ভিন্নতা কি? ভিন্নতাটা হলো তরল পদার্থ, তো তোমরা সবাই বুঝতেছো যে হলো একটা লিকুইড বা এর নির্দিষ্ট আকৃতি নাই। গ্যাসের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো আকৃতি নাই, স্যার আমি ওইটা বলি নাই স্যার, এই যে তাই না? আপনি যে কলা, সরিষার দানা, তারপর চাল, এগুলির মধ্যে আর নরমাল যে কঠিন পদার্থ ওগুলির মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, পার্থক্যটা হলো দৃঢ়তায়, এগুলো দৃঢ়তা অনেক কম। কেমন? একটা চাল মানে কামড় দিলে তো ভেঙে যায়, তাই না? খুব ইজি না? বা ভাত আকারে সেটা যখন বের হয়, কলা তো কিছু লাগেই না, তো গলে যাবে। সো এই কঠিন কঠিন বস্তুগুলোর দৃঢ়তা কম হওয়ার কারণে এগুলো ভাঙ্গা সোজা, এই কারণে এগুলোকে বলা হলো কঠিনের মধ্যে ব্যতিক্রম। ঠিক আছে? আচ্ছা, তরল পদার্থের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে কোনো আকৃতি নাই। তরলটা যদি এই গ্লাসে রাখি, এই গ্লাসের আকৃতি নেবে, তাই না? স্যার যেটার উপরে রাখা হয় সেটার রূপ স্যার আবার এটা কোনো এই বাক্সে নির্দিষ্ট রাখলে আকৃতি নেই। বাক্সের আকৃতি নেবে, তাই না? স্যার এটা কোনো নির্দিষ্ট আকৃতি নেই। নির্দিষ্ট আকৃতি নাই, এবং এটার যেই পাত্রের উপর আমি রাখবো সেই সেখানে পাত্রের জায়গা দখল করবে। আকৃতি ধারণ করবে। ঠিক আছে? আচ্ছা, এরাও একই জায়গা দখল করে, তবে আয়তন পরিমাপ করা যায় হলো অন্য এককে, তাই না? Yes, স্যার লিটার মিটার। এদের আয়তন কি পরিবর্তন হয়? আসলে একটা আইকিউ প্রশ্ন করি, কি বলছেন স্যার? আয়তনের কি পরিবর্তন হয়? আকৃতি পরিবর্তন হলো আয়তন পরিবর্তন নো স্যার। নো স্যার। স্যার আচ্ছা, তোমার আকৃতি পরিবর্তন হতে পারে কিন্তু স্যার আয়তন হয় না। আয়তন পরিবর্তন হয় না, এটা কিন্তু আইকিউ প্রশ্ন, মনে রেখো। যেমন একটা আইকিউ প্রশ্ন আমাদের সময় খুব আসতো, আমি জানি না তোমাদের সময় এখন আসে নাকি, সোফার আমি পাইনি। এটা হলো যে 1 কেজি লোহা আর 1 কেজি তুলা, কোনটার ওজন বেশি বলো তো? দুইটাই সমান। দুইটাই সমান। স্যার দুইটাই সমান। আমাদের সময় এগুলো আসতো, তো তখন অনেকে বলতো যে হলো লোহা, কিন্তু আসলে দুইটারই তো এক। এক কেজি সমানই তো স্যার। ওইটাই অনেকে লোহা বলতো, এখন তো লোহা আর তুলা মানুষ ওইভাবে চিন্তা করে যে কোনটার স্যার ওজন এটা হচ্ছে একটা ধাঁধার মতো হয়ে গেছে। হ্যাঁ স্যার। বেশি। এক কেজি লোহা ভারী না 1 কেজি তুলা ভারী। আরেকটা জিনিস, তোমরা পারলে রিডেল সলভ করবা, এটা অনেক ব্রেন বাড়ে, বুঝছো? স্যার আমি রিডেলের নাম শুনছো? আর কি? রিডেল, রিডেল। স্যার আমার 5-6টা বই আছে, 3টা বই শেষ। স্যার এটা কি কোনো বই নাকি ওয়েবসাইট? বই ওয়েবসাইট কিছু নাই, ইউটিউবে এমনি সার্চ দিবা রিডেল, মানে ধাঁধার মতো, অনেক ধাঁধা ধরে, ধরার পর 30 সেকেন্ড সময় দেয় ওটার সমাধান করা। এটা হলো ব্রেন। স্যার শর্টস দেখার সময় স্যার অনেক সময় আসে স্যার এরকম ধাঁধার প্রশ্ন ভিডিও। না স্যার কুইজ। স্যার আসো। স্যার একটা অ্যাপও তো আছে গেমের মতো। হ্যাঁ হ্যাঁ, রিডেল থাকতে পারে, কারণ এটা বুদ্ধিমাত্রা বাড়ায় তো বাচ্চাদের, এই কারণে এটা দেয় কিছু। দেখো, আকৃতি পরিবর্তনশীল, কিন্তু এর আয়তন কিন্তু চেঞ্জ হয় না। কেন? এর মধ্যে যদি 1 লিটার পানি ঢালো তুমি, সে 1 লিটার পানিই থাকবে, এটা অন্য 1 লিটার কন্টেনারে ঢাললে 1 লিটার পানিই থাকবে। ঠিক আছে? আয়তন হয়তো চেঞ্জ হচ্ছে, হয়তো 3 কোণা হবে, 4 কোণা হবে, বাট এটার কি আকৃতিটা আয়তন কখনো চেঞ্জ হবে না, আকৃতি চেঞ্জ হবে, সরি। ঠিক আছে? আচ্ছা, গ্যাসের বৈশিষ্ট্য তো সবাই জানো, কোনো আকৃতি নাই, কিছুই নাই গ্যাসের, তাই না? Yes, স্যার। স্যার ওজন আছে। ওজন যখন সিলিন্ডারে রাখো তখন হয়, কিন্তু খুব সামান্য, মানে অ্যাকুরেট গ্যাসের ওজন মাপলে। Yes, আচ্ছা, স্যার। 2টা সিলিন্ডার ধরো রাখো, একটা তো গ্যাসের অর্ধেক ওজন থাকে। আমাদের বাড়ি ঘরে। আচ্ছা, সিলিন্ডার তোমরা যারা ঢাকার মানুষ আছো তারা এগুলো চেনো না, কারণ ঢাকায় গ্যাস আছে ঘরে ঘরে, কিন্তু আমাদের এই 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 সাইডে মানে এই দক্ষিণ অঞ্চলে কিন্তু সবাই গ্যাস ইউজ করে বাসায়। ইয়েস স্যার। স্যার। জি স্যার আমরাও ইউজ করি। স্যার হ্যাঁ স্যার। লিটার, 1 লিটার, 2 লিটার। 2 লিটার তো আর বাড়ি ঘরে ইউজ করে না, মানে এরকম এককে বিক্রি হয় আর কি। বড়গুলো হোটেলটা নেয়, মাঝারি গুলো, ছোট গুলো বাড়ি ঘরে, ছোট মাঝারি সাইজের গুলোই ব্যবহার করা হয় বেশি। স্যার আমরা 12 লিটার গ্যাস দিয়ে 2 মাস চালাই, মানে প্রতি মাসে 6 লিটার। অনেকগুলো গ্যাস। তোমাদের মনে হয় জয়েন্ট ফ্যামিলি না? নো স্যার, আমরা শুধুমাত্র 4 জন, আমি, তাহলে আমার এত বোন, লাগে আমার বাবা আর আমার মা। বাবা, তো অনেক লাগে। আচ্ছা, যাই হোক, আসো পরে আসি। আচ্ছা, আয়তন কিন্তু সবকিছুই আছে, মানে গ্যাসটা যদি তুমি দরজা আটকাও 2টা সিলিন্ডারে রাখো, তাহলে কি হবে? তার কিন্তু একটা আয়তন হবে।
ঠিক আছে, যে এত সিএমএফ বা এত কিছু। ঠিক আছে, গ্যাসের গাড়িগুলো এখন কিন্তু ঢাকা শহরে বেশি, এটা এখন খুলনার দিকেও গ্যাস চলে আসছে, এদিকেও হয়। তো তোমার ওই গাড়িগুলো গ্যাসে চলে, কম খরচ পড়ে বলে, যে 1 লিটার গ্যাস 66 করে পড়ে, এরকম শুনছো কিছু তোমরা? নো। স্যার আমি একবার ঘুরতে ভোলা গেছিলাম, ওইখানে তো গ্যাস ভান্ডার, ওরা গ্যাস দিয়া গাড়ি চালায়। স্যার হ্যাঁ, আমি ভোলাই আমার যাওয়া হয়নি এখনো, ভোলায় যাওয়া হবে ইনশাল্লাহ। স্যার আমি যখন গেছিলাম তখন তো দেখেছিলাম না। স্যার গরু গোবর দিয়ে বানায় স্যার। আচ্ছা দেখো, স্যার গরুর গোবর দিয়ে বানানো যায়। গ্যাস তো বাবা অনেক আমাদের কিছু দিয়ে বানানো যায়, ময়লা পুড়েও বানানো যায়। স্যার আমাদের এখানে বায়োগ্যাস আছে। বায়োবিও গ্যাস কোথায়, এটা জায়গাটার নাম কি? স্যার রংপুরের পীরগঞ্জ উপজেলার ও, এক ওই জায়গায় তো তোমাদের তো এমনি সবকিছু ওই জায়গায় আছে, গ্যাস কয়লা টয়লা সবই তো আছে, তাই না? ওই জায়গায় খনি আছে না সবকিছুর? রংপুরের আমরা এগুলো পীরগঞ্জ পড়ছি। উপজেলার খালাসপীরের নাম শুনছেন না? খালাসপীরের কয়লার খনি আছে একটা। তোমাদের ওইখানেই সবকিছু এগুলো, এটা সত্যি। ইয়েস স্যার। আচ্ছা যাই হোক, আসো এবার পরবর্তীতে আসো। এই বাদেও একটা পদার্থের বৈশিষ্ট্য কিন্তু আরো অনেক ভাবে করা হয়। কেমন? পদার্থের ঘনত্ব কতটুকু, কাঠিন্য কতটুকু, নমনীয়তা কত, তাপ পরিবাহী কেমন, বিদ্যুৎ পরিবাহিতা কেমন। দেখো বাবা, কাঠিন্য নমনীয়তা, এটা বলতে হলো কতটুকু শক্ত বা নরম। এটা কি তোমরা বুঝছো? যে এটার মানেই বলছে যে একটা পদার্থ কতটুকু শক্ত বা কতটুকু নরম, এটা বুঝাচ্ছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। পানি দিও তোমার। তো একটা পদার্থ কতটুকু কঠিন, কতটুকু নমনীয়, এটাও কিন্তু একটা ফ্যাক্ট পদার্থের ক্যারেক্টারিস্টিক্স বলার সময়। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস দেখো। আচ্ছা, রাবার যেমন নরম তুলনামূলক, তাই না? আবার পেন্সিলটা একটু হার্ড, কলমটা তার চেয়ে একটু শক্ত। এরকম করে প্রত্যেকটা জিনিসের একটা কাঠিন্যতা এবং নমনীয়তা আছে, মানে কতটুকু শক্ত নরম হয়। আচ্ছা, ধাতু অধাতু, এটার নাম শুনছো নাকি? মেটাল নন মেটাল, কোন নামে চেনো তোমরা? ইয়েস স্যার শুনেছি। জি স্যার, দুই নামেই শুনছি। ইয়েস স্যার আমি শুনছি। আচ্ছা, স্যার পড়তে অ্যালুমিনিয়ামের যেটা কোনো শুনছি। জিনিসপত্রকে ইউজ করো? অ্যালুমিনিয়ামের কিছু কেউ ইউজ ইয়েস করো? স্যার। জি স্যার। কি ইউজ করো তোমরা অ্যালুমিনিয়ামের? স্যার অনেক স্যার কিছু থাকে। জি স্যার। অ্যালুমিনিয়ামের কি স্যার ইউজ করো? পাত্র একটা নাম বলো থাকে, তো। তারপরে স্যার আরো বাটি অনেক কিছু আছে, থাকে। তারপরে স্যার চকলেট র‍্যাপ করা থাকে অ্যালুমিনিয়াম দিয়ে, তারপরে বাটি স্যার। অ্যালুমিনিয়ামের ফয়েলও আছে আমার কাছে। স্যার আচ্ছা, কেন? অ্যালুমিনিয়ামের বাটি আছে। তারপরে সোনার গহনা, এগুলো ইউজ তো করছো, সোনা গহনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, গোল্ড কিন্তু তোমার হলো পিরিয়ডিক টেবিলে গোল্ড কত নাম্বার? ও, এগুলো তো তোমাদের পারার কথা না। আচ্ছা ঠিক আছে, যাও, এটা বুঝবা না। আচ্ছা, সোনার গহনা এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ধাতু, এটা কি জানো? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। তোমরা কি তামার তাপ দেখছো? তার তো দেখছো বাসায়, লাল বা জি কালো রঙের স্যার। জি ইয়েস স্যার। তামা থাকে। স্যার জি স্যার। তো আজকে আমরা বেসিক্যালি দেখবো এই যে জিনিসপত্রগুলো তোমরা তোমাদের বাসায় দেখছো, এই যে তামা, তারপরে লোহা, তারপরে এই জিনিসগুলো কতটুকু বিদ্যুৎ এগুলোতে পাস করতে পারে নাকি না, স্যার এর মধ্যে দিয়ে গরম কতটুকু পাস করতে পারে, বলো তো বলো বাবা। স্যার হুম, গোল্ড গোল্ড, লোহা, অ্যালুমিনিয়াম এগুলি সবই তো ধাতু, সবগুলি তো কঠিন একটা পদার্থ, এগুলি সবগুলি তো বিদ্যুৎ পরিবাহী, তাইলে এই সোনার দাম বেশি কেন? সোনার দাম বেশি কারণ হলো সোনা পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল, সব জায়গায় সোনা পাওয়া যায় না। সোনার খনি হলো অধিকাংশ আফ্রিকাতে, বুঝছো? আফ্রিকা। আফ্রিকা। তো তোমরা কি আফ্রিকারে গরিব ভাবো নাকি? মানে আফ্রিকা গরিব শুধু হলো এই কলোনাইজেশন চালায় বলে। মানে যখন জিকে পড়াবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আফ্রিকায় অধিকাংশ কলোনাইজেশন করে ফ্রান্স। ফ্রান্স ওখানে বিভিন্ন রেবেল গ্রুপের মধ্যে ঝামেলা বাঁধায় রেখে ফ্রান্স ওই জায়গাটা দখল করে রাখছে। তার মানে পৃথিবীর সব থেকে বড় লোক দেশ আফ্রিকা। স্যার সবচেয়ে বড় ওদের লোক এত দেশ রাশিয়া। গোল্ড, তাহলে স্যার ওরা এত গরিব কেন? সবচেয়ে বড় লোক দেশ রাশিয়া। ভুল হয়েছে তোমার, মানে ন্যাচারাল রিসোর্সের দিক থেকে। আচ্ছা, আফ্রিকায় দেখো কি কি প্রবলেমটা হয়। আফ্রিকায় প্রথমত
রিসোর্স, স্পেশালি নাইজেরিয়ায় যে পরিমাণ তেল গ্যাস আছে হিসাবের বাইরে। ঠিক আছে, সোনার খনি, ডায়মন্ডের খনি, জোহান্সবার্গের জায়গায় জায়গায় ডায়মন্ডের খনি পাবা সাউথ আফ্রিকার যদি জোহান্সবার্গে যাও। হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গায় সোনা, তারপরে হলো গোল্ড, ইউরেনিয়াম, গ্যাস, তেল, কয়লা, মানে কিচ্ছুর অভাব আফ্রিকায় নেই। সবকিছু আফ্রিকার মানে স্বর্ণ রাশি দিচ্ছে। এখন কি হয়েছে দেখো, আফ্রিকার মধ্যে ধরো যে একটা জাতি আছে, দুইটা জাতি আছে ধরো, এর মধ্যে কি করে এই ফ্রান্স আমেরিকা এরা ঝামেলা বাঁধায়, এরা এক একজন এক একটা দেশের ওই তেল লুটে পুটে খায়। হুম, এবং নাইজেরিয়ার যে দৃশ্যটা হয়েছিল এটা পৃথিবীর কাছে খুব বেদনাদায়ক, যে একটা কোম্পানি নাইজেরিয়ার পুরা মানে মাছ থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, পানি সিস্টেম দিয়ে শুরু করে। একটা ব্রিটিশ কোম্পানি, তারা খুঁজতেছিল শেল নাম কোম্পানিটা, যে একটা দুর্নীতিবাজ দেশ এবং প্রচুর তেল আছে, এই বলে ইনভেস্ট করা শুরু করলো নাইজেরিয়া। পলিটিশিয়ানদের শুরু করে সেনাবাহিনী, জার্নালিস্ট, সবাই এরা টাকা দিত। হুম, একটা পর্যায়ে ওদের দেশে আন্দোলন হলো, তাও কাজ হইলো না। ওরা সেই তেলের কোনো ট্রিটমেন্ট করতো না, না করে যা ওয়েস্ট হতো ফেলাই দিত। এত ওয়েস্ট হইলো যে ওদের পানিগুলো বিষাক্ত হয়ে গেল, মাছ মারা গেল, দুর্ভিক্ষ লেগে গেল নাইজেরিয়া। এত জঘন্য অবস্থায় ছিল এদের কারণে। হুম, পরে অনেক কিছু করে সেই শেলে সরাইতে পারেনি, অনেক কিছু করে পরে এনভায়রনমেন্টাল ট্রিটমেন্ট প্ল্যান বসাই গিয়ে পড়েছে। এইভাবে এক একটা ধনী ধনী দেশ এই আফ্রিকায় ঢোকে, আফ্রিকার লুটে পুটে খায়। সেম ফর মধ্যপ্রাচ্যে এই যে সিরিয়া, ইরাক, এখানে ঝামেলা কেন? শুধু তেল। ইরানের যে হরমুজ প্রণালী আছে, ইরান এবং দুবাইয়ের মাঝখানে ছোট্ট একটা জায়গা, পৃথিবীর 30% তেল, 1/3 তেল যায় ওখানে। ইরান যদি ওই জায়গায় আটকায় দেয় তাহলে তেলই যাবে না ইউরোপ আমেরিকায়। এই কারণে ইরানের প্রতি এত ক্ষোভ। যত মধ্যপ্রাচ্য আফ্রিকার ঝামেলা আছে সবই এই বাধায় আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স বাধায় কলোনাইজ করে। আর ফ্রান্স এখন রাশিয়ার সাথে বাধাচ্ছে, কারণ রাশিয়া আস্তে আস্তে আফ্রিকার দিকে ঢুকতেছে, এদের সরম। বুঝছো? বলো। স্যার আমি না শুনেছিলাম যে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো জাহাজ ঢুকতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, এটার ঘটনা আছে না, এখন ঠিক হয়ে গেছে। আমেরিকায় ঢুকতে না দিলে এতদিন থাকতে পারতো না ইরান। ওইখানে বলছিল আয়াতুল্লাহ খামেনি, যে ওদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তো ও একবার যখন ঝামেলা বাঁধছিল তো তখন বলছিল যে নট আ সিঙ্গেল ড্রপ অফ অয়েল উইল ক্রস হরমুজ। ওই জায়গা দিয়ে একটা ফুটা তেল যাইতে দেবে না যদি আমেরিকা কোনো ধরনের ঝামেলা করে। নেগোসিয়েশন করেই চলে, ধরো স্যাংশন ম্যাংশন দিয়ে রাখছে না, এতদিনে নিউক্লিয়ার হয়ে যেত ইরান। আচ্ছা, আমরা জিকেই তো পড়তেছি। আচ্ছা, আমরা শেষ করে নিয়ে পরে জিকে তে আসতেছি। স্যার আচ্ছা, বলো। স্যার আমি ক্যামেরাটা একটু অফ রাখতে পারছি, কারেন্ট চলে গেছে এখানে। আচ্ছা বাবা, রাখো পরে আসো। আচ্ছা দেখো, তোমাদের বাসায় যখন আম্মুরা রান্না করে, খেয়াল করছো অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করে? ইয়েস স্যার। জি স্যার। আজকে স্যার এই করলাম কেন করে বলো তো? স্যার তাপের জন্য। কারণ এগুলা এটা পুড়ে যায়। তাড়াতাড়ি গরম হয়। তার কারণ এটাই হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুব তাড়াতাড়ি না বাবা, ওটা তাপ পরিবাহী, তাপটা ভিতরে যায়। মানে ধরো এটা চুলা, এর উপর যদি অ্যালুমিনিয়াম দাও তাহলে এখান থেকে যে আগুনটা যায় এটা দ্রুত, মানে ধরো এই যে আমার স্যার দ্রুত ওই যে উপরে গরম হয়ে যায়। এক্স্যাক্টলি, এবং এটা তাপ পরিবাহী, তাপটা ট্রাভেল করে। প্লাস্টিক স্যার, দিয়ে তাহলে বললেন দেখো কি হয়। স্যার প্লাস্টিক গলে যাবে। স্যার প্লাস্টিক তবে আবার গলে যাবে। মাইক্রোওভেনে কিন্তু আবার আমরা প্লাস্টিক দিই, তাই না? স্যার বলো। স্যার তাহলে এটা বলেন না একবার কেন? স্যার মানে আপনার একটা বোতলে গরম পানি ঢালতে গেছিলাম, প্লাস্টিক বোতল ছিল তো, এখন ওটা মানে চুপসে গিয়ে একবারে ছোট হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, এগুলো আমরা শেষ করে নি, পরে তোমাকে জিকে মিকে যা প্রশ্ন আছে কইরো, ঠিক আছে? আগে আমরা তোমাকে লেখাপড়াটা শেষ করে নি আজকে। আসো। আচ্ছা, ইউজুয়ালি ধাতু বা মেটাল যে জিনিসটা, এটা একটু চকচকে দেখতে হয়, ঠিক আছে? এটা তাপ পরিবাহী, এটা বিদ্যুৎ পরিবাহী, ঠিক আছে? মানে এর মধ্যে দিয়ে বিদ্যুৎও যায়, তাপও যায়। ওকে, এই কারণে অ্যালুমিনিয়াম, তামা এইসবের জিনিসপত্র বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? কারণ এখান থেকে তাপও যাইতে পারে, বিদ্যুৎও যাইতে পারে। এইবার আসো, এই কারণে কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করা যায় বাড়িতে। আচ্ছা আসো, অধাতু আসো, নন মেটাল। অধাতুটা কি? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, যত ধরনের গ্যাস আছে এগুলো কি তোমরা দেখছো? দেখা যায় চোখে? দেখা যায় না।
না রিয়ান বলে দেখছে, রিয়ান তা না, কেমন স্যার। হয় একটু দেখতে বলো তো। না স্যার দেখি না। আচ্ছা এইসব গ্যাস দিয়ে না পাস করে তাপ, না পাস করে কি বিদ্যুৎ, ঠিক সূর্যের আছে? আলো, বিদ্যুৎ, আপনার সুপরিবাহী। এই যে হাওয়া বাতাস। স্যার আচ্ছা, ডায়মন্ড স্যার অধাতু না? ডায়মন্ড, জি স্যার। দাঁড়াও, না স্যার, ডায়মন্ড একটা ধাতু। না স্যার ডায়মন্ড অধাতু। স্যার আমি গুগলে সার্চ করে দেখছি। এক্সাক্ট খেয়াল আসতেছে না আমার, দাঁড়াও। ডায়মন্ডের ফর্মুলা কি একটু বলো তো? সিএইচ স্যার কত? আমরা এখনো Six- স্যার সারাদিন ক্লাস পড়ি 6 এ নাই। পড়ি, ক্লাস 10 এ পড়ি না স্যার। আচ্ছা বাদ দাও। আচ্ছা আই এম নট শিওর, আমি জেনে জানাবো। আচ্ছা অধাতু আইহোপ। স্যার ডায়মন্ড অধাতু স্যার, আমি সার্চ করছিলাম আচ্ছা ঠিক আছে, গুগলে। তাহলে ও যেহেতু সার্চ করছে ওটা অধাতু। আচ্ছা আসো, এখানে দেখো একটা ইয়ে করছে কি, একটা 20 সেন্টিমিটার মোটা তার নিছে, বুঝছো? তার নিয়ে করছে কি দুইটা কর্ক ওইখানে লাগাইছে, লাগায় মোমবাতির এখানে এভাবে পুরাইছে। স্যার মানে কি সিম্পল লাগাইছে? জিনিস। তোমরা সোনার দোকানে গেছো কখনো? ইয়েস স্যার। জি স্যার। সোনার দোকানে কি Yes, করে sir. একটু বলো তো কেউ? মানে স্যার, সোনার যেসব দোকানে সোনার কারিগর আছে, সোনা বানায়, কি করে বলো তো? স্যার স্যার আগুন দিয়ে আগে পোড়ায় স্যার। সোনার তাপ আগুন দেয়, দিয়ে সোনা যে তোমার গোলা। আকৃতি দেয় বিভিন্ন রকমের। স্যার এখানে ওই অনেকটা সোনার দোকানে এরকম করে। আমি একটা সিম্পল জিনিস বলি, এখানে কি করছে দেখো, একটা মোমবাতি নিছে, ঠিক আছে? ধরো এটা মোমবাতি, মোমবাতির উপরে কি করছে, এরকম তার নিছে দুইটা, মানে একটা তার নিছে 20 সেন্টিমিটার। এই তারের এখানে একটা কর্ড দিছে মাঝখানের দিকে, এখানে একটা কর্ড দিছে, দিয়ে এটা এইভাবে পুরাইছে। হ্যাঁ, এখন বলতেছে যে এটারে যখন পুরাচ্ছ তুমি মোমবাতিতে, কতটুকু তাপ তোমার হাতে আসতেছে, হাত পর্যন্ত আসতে কত সময় লাগতেছে, ঠিক আছে? কেমন গরম তুমি অনুভব করতেছো, ঠিক আছে? এটার মাধ্যমে প্রমাণ করবে কি যে ধাতব থেকে গরম পদার্থ আসে। মানে তাপ পরিবাহী, এটা আর কি প্রমাণ করবে। হ্যাঁ, দেখো এখানে কর্কের ব্যবহারটা কেন করছে, কারণ মোমবাতির শিখার থেকে সরাসরি তাপ যেন হাতে না লাগতে পারে, সেজন্য এটি ব্যবহার করা। নাহলে তো তার হাতে ডাইরেক্ট লাগতো, এখানে কর্কটা দিছে, বুঝছো? তো তারপরেও কিন্তু এখান থেকে তাপটা আস্তে আস্তে এসে ওই ব্যক্তির হাতে লাগতেছে, ঠিক আছে? তার মানে কি, এই যে তামার জিনিসগুলো এগুলো তাপ সুপরিবাহী। ওকে, মানে ধাতু যা আছে সব তাপ পরিবাহী, এটা প্রমাণ হইলো এখান থেকে। Yes, sir. ইয়েস স্যার। আরেকটা উদাহরণ দেখো, এবার তাপ পরিবাহিতার আরেকটা উদাহরণ দিছে। কি করছে বাবা দেখো, এখানে এখানে এই জিনিসটা কি, দাঁড়াও একটা জিনিস তোমরা এখানে না চিনতে পারো, সবই চিনবা। এখানে এটা কি বলো তো? স্যার এটা নেটের কিছু হবে। এটার নাম কি এখানে লেখা আছে, বলো তো কি? স্যার স্পিরিট ল্যাম্প। তুমি কি বোকা? স্পিড ল্যাম্প এইটা। তবে কি বিকার। এটার নাম হলো, আমরা বলি নেট, ঠিক আছে? এটার আরেকটা নাম আছে সুন্দর, এটা পরবর্তী থেকে পাবা আরো। এখানে নামটা দেইনি না, মিলিমিটার পানি, স্পিড ল্যাম্প, মোম দিয়ে আসলে খামাঘড়ি না, এখানে নাম দিই। আচ্ছা দেখো কি করছে, এখানে 3টা চামচ নিছে। এই দেখো বাবা, এটা কিন্তু 3টা চামচ। একটা নেট নিছে, নিচে আগুন ঝাড়ছে, এখানে হলো পানি, 4 ভাগের 3 ভাগ কি করছে, পানি দিয়ে পূর্ণ করছে। হ্যালো, ইয়েস স্যার। Yes, sir. দিয়ে 3টা চামচ Yes, sir. অর্ধেক অর্ধেক করে রাখছে, রেখে কি করছে বলতো? স্যার ওটার নাম তারজালি। বুঝিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট। আচ্ছা, এই চামচগুলোর উপরে 3টা কয়েন লাগাইছে, লাগায় কয়েনগুলো মোমবাতি দিয়ে আটকায় দিচ্ছে। আচ্ছা এখানে কয়েন কি কি আছে, একটা একটা হলো প্লাস্টিকের চামচ, একটা স্টিলের চামচ, আর একটা কাঁচের চামচ, তাই না? ইয়েস স্যার। ইয়েস এই স্যার। দেখো 3টা পৃথক পৃথক চামচ পাবো কই? কাঁচের চামচ না, মনে হয় কাঠের চামচ। তারা আচ্ছা কি করছে দেখো, দিয়াশালাতে মোম প্লাস্টিকের জ্বালাইছে। ধৈর্য ধরো, মোম জ্বালাইছে, জ্বালায় কি করছে, তাপ দিছে, তাপ দিয়ে কিছুটা নরম মোম নিয়ে প্রত্যেকটা চামচের এই যে মাথায় দিছে, ঠিক আছে? এবার কি করছে, আমাদের যে পয়সাগুলো ছিল, পয়সাগুলো মোম দিয়ে এর উপর লাগাই দিছে।
ঠিক আছে? এবার 300 মিলিলিটারের মতো এই বিকারটায় পানি নিছে, নিয়ে চামচ তিনটারে সুন্দর সুন্দর করে সুতা দিয়ে অর্ধ গলন অবস্থায় ঝুলাই দিছে বিকারে, ঠিক আছে, যাতে মুদ্রাগুলো বিকারের ওপরের দিকে থাকে। এবারে স্ট্রিট ল্যাম্প জানছে, এখন কথা হলো কোন পয়সাটা আগে পড়বে, প্লাস্টিক, স্টিল নাকি কাঁচ, এটা হলো কথা, ঠিক আছে? স্টিলেরটা বলি। স্টিলের স্যার আচ্ছা, স্যার একটা ছিল কাঁচ অ্যালুমিনিয়ামের ধাতু না চামচ, দেখো দেখো, অধাতু? অধাতু। আচ্ছা দেখো, না না না, ধাতু ধাতু। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়ামের চামচ কই, হ্যালো, ইয়েস দেখো স্যার, অ্যালুমিনিয়ামের চামচ। অ্যালুমিনিয়ামের চামচ Yes, থেকে sir. সবার আগে মুদ্রাটা পড়লো, এটার কারণটা কি? স্যার স্যার কারণ অ্যালুমিনিয়াম তাপ লোহা সুপরিবাহী, এই জন্য ওখানে। আর সবার শেষে কোনটা দিয়ে পড়বে বলো তো? স্যার কাঁচের। প্লাস্টিকের, স্যার প্লাস্টিকেরটা, স্যার প্লাস্টিকেরটা, স্যার প্লাস্টিকেরটা। দেখবা যে বলে যে প্লাস্টিকেরটা দিয়ে গরম দিও না, তবে এখন কেন যেন সব মাইক্রো ওভেনে যেগুলো চলে, আমার যতদূর মনে পড়লো এগুলো প্লাস্টিক পার্টিকেলস। আমি তো দেখি এখন বাক্স টাক্স মানুষ, মানে আমরা দিই না, আমাদের বাসায় তো ওভেনে গরম দেয় কিন্তু প্লাস্টিক থেকে নিয়ে, দেখছো এটা? ইয়েস স্যার, আমি নিজে দেই। একবার স্যার আমার বড় মামা আসছিল, এখন আমি এই যে আপনার ওভেনে দিতেছিলাম প্লাস্টিক, আমার বকা দিছে, এই দিও না, ব্লাস্ট হবে, ই হবে। আর আমি বলছি না, এটা হবে না। এবার দেখো, অন্যদিকে প্লাস্টিক পড়লো সবাই লাস্টে, আর মাঝখানে কোনটা থাকলো? ওই কাঠেরটা নাকি? কাঁচ। কাঁচ বা কাঠ, কাঁচেরটা, কাঠ নেই। কাঁচ বা কাঠ, সে থাকলো কি মাঝখানে, কারণ সে প্লাস্টিকের থেকে কম, আবার ওইটার থেকে বেশি, তাই। আচ্ছা আসো, নো স্যার, প্লাস্টিক থেকে স্যার বেশি, প্লাস্টিক ওইটা থেকে বেশি আর প্লাস্টিক থেকে বেশি, আর হলো তোমার অ্যালুমিনিয়ামের থেকে কম। সব উল্টা উল্টা বলতেছেন। আচ্ছা, আসো। বইয়ে দেওয়া আছে এরকম। বই কি তাই দেওয়া? আচ্ছা আসো, এবারে ধাতু অধাতু, এবার যে বিদ্যুৎ পরিবাহিতা, এটা আমরা প্রমাণ করবো কিভাবে, চলো তো বলো কিভাবে প্রমাণ করবা ধাতু অধাতু এটা বিদ্যুৎ যায় এর মধ্যে দিয়ে? স্যার আরেকটা পরীক্ষা। স্যার কারেন্টের তারের মধ্যে ওগুলোতে তার বানায়, ঢুকাই দিয়ে তারপরে দেখবো টিভি চলে নাকি আচ্ছা একটু মোবাইল। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, ব্যাটারির কিন্তু দুইটা পার্ট আছে, একটা পজিটিভ পার্ট, একটা নেগেটিভ। নেগেটিভ। ইভেন তোমরা যখন লাগাবা রিমোটে, তখন একবার একটু দেখে নিও যে রিমোটের একটা কোণায় মাইনাস লেখা থাকে, একটা কোণায় প্লাস লেখা থাকে, এই অবস্থায় ওইখানে ব্যাটারি ঢুলাই দাও। এখন ব্যাটারি ইউজটা কমছে, একমাত্র মনে হয় ঘড়ি বাজার কিছুতে ব্যবহার করো। ইয়েস স্যার স্যার। টিভি রিমোটে, টিভি এসি রিমোট রিমোটে, স্যার, TV রিমোট, এসি রিমোটে করি। স্যার ও যেগুলো এসি রিমোট, টিভি রিমোট, সেগুলোতে স্যার ব্যাটারি ইউজ করা লাগে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বড়িতেও ব্যাটারি তোমার হলো লাগে না, আছে, ইউজ আছে, একদমই নাই তা না। আচ্ছা দেখো বাবা, ব্যাটারি একটা পজিটিভ পার্ট থাকে, একটা নেগেটিভ পার্ট থাকে, এই দুইটার সাথে যদি তার লাগায় কোনো বস্তুকে দাও, সেটা যদি বিদ্যুৎ পরিবাহী হয়, তাহলে সেই বস্তুটা জ্বলবে, ইভেন আলো হলেও জ্বলবে। তো চলো উদাহরণে এরা কি করছে আমরা একটু দেখি। একটা ব্যাটারিতে কি করছে, একটা তামার তার ব্যাটারির এক প্রান্তে, এই যে, স্যার এটা তো এবং স্পিকার সাপ অপরটি বানানো আছে, অপর প্লাস প্রান্তে আর আটকে মাইনাস দিছে। থাকে। বাবা একটু একটু ধৈর্য ধরো, পরে কথা বলো। হুম? দুইটা প্রান্তে কি করছি, তামার তার লাগাই দিছি, বুঝো। হুম? তারপর একটা বাল্ব, কি করছি, একটা বৈদ্যুতিক বাল্ব, ডিম লাইট আছে না, রাতে ঘুমানোর সময় চালাও। ইয়েস স্যার। স্যার ওর সকেটের দুই দিকে লাগাই দিছে, লাগাই দিলে এখন কি হবে, এটা হলো কথা। আচ্ছা একটা জিনিস মনে রাখো, স্যার আবার একটু রিপিট করবেন, মানে এই যে যে দুইটা তার ছিল, তার দুইটা, এই যে এখানে যে সকেট আছে, একটা তো এইভাবে দেখতে পারো না স্ক্রিন, এখানে যে সকেট আছে, সকেটের দুইটা সাইডে লাগাই দিছে, নেগেটিভ প্রান্তের তার, পজিটিভ প্রান্তের তার। ওকে, এখন কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ডিম লাইট যদি কখনো লাগাইতে ওঠো, মানে কোনো যে কোনো লাইট, দেখবা কি ছোট্ট একটা সকেট থাকে, ওইখানেও ওই প্লাস মাইনাস থাকে, এরকম করে ঘুরে আমরা লাগাই দিই, তাই না? ইয়েস আচ্ছা, কি দেখতে পাচ্ছ তোমরা বলো, বাল্বটা জ্বলে উঠছে? কি মেসেজ দিতে পারো? স্যার, জানি না। বাল্বটা জ্বলে ওঠে,
জ্বলে উঠলে কি বুঝবো আমরা? তার মানে যে তামার তার বিদ্যুৎ সুপরিবাহী, মানে তামার তার দিয়ে আমাদের বিদ্যুৎ যায়। এই যে ব্যাটারির থেকে যেমন গেল, জেল বাল্বটা জ্বালায় দিল, তাই না? এখনো কেউ কি খেলনা গাড়ি নিয়ে খেলো? নো স্যার। স্যার No, আমরা sir. বড় স্যার আচ্ছা, স্যার তাহলে তোমরা ওটা বুঝতে পারো। আচ্ছা, এই দেখো কাঠের টুকরো, প্লাস্টিক, রাবার ইত্যাদি দিয়েও যদি সংযোগ করো দেখবা যে বাল্ব জ্বলবে না, ঠিক আছে? কারণ ওটা তাপ বিনিময়। কেউ শর্ট খেলে কি করতে হয় বলো তো? স্যার পাঁচটা একটা কাঠি নিতে হয় বা পুরো তার প্রোডাক্টটা না সবার কাঠ বা বাঁশ তারপর দিয়ে হচ্ছে ওই বিটটা সুইচটা অফ করতে হয়, তারপরে কি আস্তে করে তাকে নিতে হয়। স্যার হিজিবিজি হিজিবিজি শোনা যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। দিয়ে বাড়ি দিতে হয়। আমার কথা কি ঘিজিবিজি শোনা যাচ্ছে? নো স্যার। স্যার আপনার না, সবাই যখন ভুয়ান স্যার সাহেব সবাই বলেন। যখন একসঙ্গে কথা বলছে তখন। ভুয়ান বলো, আরবি মুক্তাসিম ভুয়ান বলো। সবাই একসাথে কথা বললে কিছু শোনা যায় না। আচ্ছা সব বাবা, সবাই একসাথে কথা বলো না। আচ্ছা আমি বলি, তোমরা শোনো, তোমাদের খুব প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো। আচ্ছা এখানে বাবা যে জিনিসটা হয়েছে কি, তামার দুইটা তার নিয়ে একটা লাইটের দুইটা কোণায় লাগাইছে, একটা প্লাস সাইড দিয়ে একটা মাইনাসের সাইড দিয়ে লাগায়, দেখছে আলোটা জ্বলে। এখন তোমারে এই বই জিজ্ঞেস করছে যে বাবা তোমরা যদি কাঠ বা প্লাস্টিক বা রাবার নিয়ে এভাবে লাগাও তাহলে কি জ্বলবে? জ্বলবে না, কারণ কাঠটার বিদ্যুৎ অপরিবাহী। তো এই বিদ্যুতের শর্ট খেলে মানুষের কি করতে হয়? এমন কোনো বস্তুতে বাড়ি দিতে হয় যেটা তাপ পরিবাহী না, সরি বিদ্যুৎ পরিবাহী না, যেমন বাঁশ বা কাঠ, ঠিক আছে? এই জিনিসগুলো আগে আরো লাগতো, কারণ আমরা যখন ছোট ছিলাম 2003-4-এর দিক, তখন অনেক পুরোনো ভার্সনের ফ্রিজ ছিল, মানে এইচএফসি ইউজ করতো যেসব ফ্রিজ। তো এইসব ফ্রিজে তোমার ধরলে ফ্রিজ থেকে শর্ট করতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, সকেট গুলো তো ইমপ্রুভ ছিল না, ওখান থেকে শর্ট করতো। এই যে তার লাগাই না আমরা ফোনে চার্জ দেওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য, আমাদের কিন্তু ইয়েস স্যার। বাবা ছোটবেলায় বলতো তোরা ছোট মানুষ, কেউ হাত দিবি না এখানে, কারণ তখন এরকম ছিল। আসলে বিদ্যুতের সবকিছুর এত ইমপ্রুভমেন্ট হয়নি। বাট সময়ের সাথে এখন যে সেফ সকেট, ওটা মনে হয় আঙ্গুল দিলেও কিছু হবে না, মানে এখনকার। আঙ্গুল স্যার আমি তো ওটা দিই। রাখলেও স্যার কিছু হবে আঙ্গুল ঢুকবেই না। আবার তাই বলে সকেটে আঙ্গুল দিও না কেউ। স্যার আঙ্গুল তো ঢুকবেই না। আচ্ছা, তো এই কারণে ওই ওই সময় আমাদের এই জিনিসগুলো খুব শিখাইতো যে শর্ট লাগলে এই করতে হয়, এইভাবে ওই করতে হয়। বাট এখন ফ্রিজ থেকে শুরু করে সবকিছুই এতটাই ইমপ্রুভ, আলহামদুলিল্লাহ শর্ট করে না। তারপরে যদি করে তোমরা এইভাবে জিনিসগুলোর ইয়ে করবা। বিদ্যুৎ দিয়ে যারা শর্ট করে তারা আবার ধরে বসো না, তাহলে কিন্তু তোমাদেরও শর্ট করবে। ওই যে অ্যাড স্যার ছিল আগে আমাদের একটা, শক লাগা লাগা শক লাগা, এরকম নামে একটা অ্যাড হইতো, বুঝছো? ইয়েস স্যার এখন আছে। বলো। স্যার কি ছিল? মানে একটা মিউজিক বাজতো, শক লাগা লাগা শক লাগা, মানে ধরলেই শর্ট লাগছে, আরেকজন ধরছে তারও শর্ট লাগছে, মানে কেবলসের অ্যাড ছিল আর কি, চেঞ্জ করার জন্য। কিন্তু স্যার লাগেটা কেন এটাই তো বুঝি না। তুমি একজন ব্যক্তি যে শর্ট করছে, যারে তুমি ধরবা, মানুষের দেহ দিয়ে যায় না বিদ্যুৎ। একটা মিনিট, জাস্ট এ মিনিট। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক। আচ্ছা আসো, Yes, sir. প্রথমে গলনাঙ্ক কি, মেল্টিং পয়েন্টটা কি? মানে যে জিনিসটা গলায়, বেসিক্যালি কি করে গলায়, বরফে গলায়, মানে কি বরফের তাপ দিচ্ছে, বরফ গলতেছে, এটাকে বলে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। দেখো এখানে বাবা যে উদাহরণটা দিছে, এই যে এইখানে আছে এই জিনিসটার নাম নাকি না, এখানেও নেই। আচ্ছা দেখো, প্রথমে এই জিনিসটা বুঝো। আমরা একটা টেবিল নিছি, টেবিলের উপর জালটা দিছি, মানে নেট দিছি, দিয়ে এর উপর একটা বিকার রাখছি, ঠিক আছে? এই বিকারটা আমরা কি করছি বাবা বলতো? 3-4 ভাগে 3 ভাগ পানি দিয়ে ভরছি সুন্দর করে, ভরে একটা টেস্ট টিউব এভাবে ঝুলাইছি আমরা। হ্যাঁ, স্ট্যান্ড দিয়ে একটা টেস্ট টিউব ঝুলাইছি। ঝুলাই কি করছি বলতো? কি করছি বলো? স্যার তাপ দিছে। আপনি এর মধ্যে মোমবাতি রাখছি, বুঝো, মোমবাতি রাখছি, রেখে মোমবাতিটা গলাইছি, বুঝো। তো মোমবাতিটা কখন গলা শুরু করতেছে এটা বলতে পারবে তোমরা?
স্যার মোমবাতি গলা শুরু করছে যখন আপনার স্যার মোমবাতিতে বেশি তাপ পড়ছে, 57 ডিগ্রি তাপ পড়ার কারণে এটা সেলসিয়াস আস্তে আস্তে গলতে শুরু করছে। আছে। আচ্ছা, মোমবাতি তখনই গলছে যখন 57 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তার হয়েছে। তার মানে গলনাঙ্ক হলো যদি কোনো বস্তুর গলতে যে তাপমাত্রা লাগে তারই গলনাঙ্ক বলে। ধরো এই ফোনে কতটুকু তাপ দিলে এটা গলবে, সেটাই হলো এর 100 গলনাঙ্ক। এটা হচ্ছে ফোনের গণনা। এক্স্যাক্টলি, প্রত্যেকটা বস্তুকে যেই তাপমাত্রা দিলে সে গলে যাবে ওইটাই তার গলনাঙ্ক। ওকে, ইয়েস স্যার। Yes, sir. এবার এরা মোমের যে বিষয়টা বাবা বলছে আর একটু ভালো করে বুঝো, যে ওর মধ্যে যদি একটা থার্মোমিটার দাও তুমি, দিলে দেখবা কি যে যখন 57 ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারের টেম্পারেচার হয় তখনই এই বস্তুটা গলে যায়, শক্ত মোম গলে নরম হয়ে যায়। বুঝো? ওকে, আচ্ছা স্ফুটনাঙ্ক কি? একই জিনিস। স্যার যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এটাকে আচ্ছা একটু ধৈর্য ধরো, আমি বলি স্ফুটনাঙ্ক কি, বয়লিং পয়েন্ট বলে ইংলিশে। স্ফুটনাঙ্ক হলো কি, ধরো একটা পানি, আচ্ছা এখন তোমরা ওইভাবে খাও না, আমাদের তখন ডায়রিয়া হইতো, আমরা যখন ছোট ছিলাম বেশ, ডায়রিয়া টাইরিয়া এইসব রোগ প্রচুর হইতো, আর্সেনিক বিভিন্ন জিনিস। তো মানুষ করতো কি, পানিটারে বাসায় এনে, তখন আবার গ্যাস ট্যাস এগুলোর দাম কম ছিল তুলনামূলক, পানিটারে ফুটাইতো। হ্যাঁ, তো পানি ফোটে, এটা বুঝো কিভাবে? বুদবুদ ওঠে, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার, বাষ্পটা যখন এই যে যেই তাপমাত্রায় একটা বস্তু বয়েল হওয়া শুরু করতেছে বা ফুটতেছে, ঠিক আছে, সেটা হলো তার বয়লিং পয়েন্ট। পানির ক্ষেত্রে এটা হলো 95 ডিগ্রি সেলসিয়াস না 100 ডিগ্রি সেলসিয়াস? আচ্ছা আসো 100 ডিগ্রি। আচ্ছা দেখো, কোনো পাত্রে পানি নিয়ে তাপ দিতে থাকলে কি ঘটে? পানি তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ফুটতে শুরু হয়, এটাকে স্ফুটনাঙ্ক বলে। ঠিক আছে, যে তাপমাত্রায় এই জিনিসটা ফুটবে, কত তাপমাত্রায় ফোরে? 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফোটে। ঠিক আছে, তবে জৈব পদার্থ যদি হয়, ঠিক আছে, বা কোনো ডেঞ্জারাস কেমিক্যাল হয়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম তাপ দিলে আবার একটা বিক্রিয়ায় স্যার অঘটন অসুবিধা। ঘটনা হয়ে যাবে। যেমন এই যে সালফিউরিক অ্যাসিড, এটা জানো তোমাদের হাতের এখানে পড়লে এই সাইড দিয়ে ফুটে বেড়ে যাবে। অ্যাসিড কিন্তু এরকম ভয়ঙ্কর, Yes. স্যার ওই সময় 2 সেকেন্ডে ডাক্তারের কাছে যাওয়া। সালফিউরিক অ্যাসিড। এখন বলো যে আমাদের হাতেও পড়ছে, আমাদের কিছু হয়নি কেন বলো? সালফিউরিক অ্যাসিড কি কিনতে পাওয়া যায়? মানে আমার হাতের একটা ছবি আছে, আমি যখন ল্যাবে কাজ করছিলাম 1 সপ্তাহ, পুরো হাত কালো হয়ে গেছে। এখন বলো যে আমাদের হাত কেন পুড়ে যায়নি, এরকম পুড়ে ফুটে বেরোয় যায়নি কেন? কারণ স্যার আমাদের দেহে একটা তাপমাত্রা পরিষ্কার কইরা তারপরে দিচ্ছে। না, কোন ল্যাবে অরিজিনাল H2SO4 রাখা হয় না, মানে একদম 100% অ্যাসিড রাখা হয় না, এটাকে ডাইলুট করে দেওয়া হয়, আইদার 10%, 20%, 30%, 60%, কত ভয়াবহ কেমিক্যালটা তার উপর ভিত্তি করে ডাইলুট করে কেমিক্যাল পাঠানো হয়। ওরকম কেমিক্যাল রাখলে তো বাচ্চা কাচ্চা মারা যায় তো কবে, ভার্সিটি দেখতে ফাঁকা হয়ে গেছে, আর কেউ কাজ করতেছে না লেবে, বিজ্ঞানী তো তৈরি হইতো না ডাইলুট না হইলে, তাই না? আচ্ছা দেখো, এবার আঘাতে ধাতু এবং অধাতুর মানে যে পরিবর্তনগুলো হয় এইগুলো সম্পর্কে জিজ্ঞেস করতেছে। আচ্ছা তোমরা কি স্টিলের প্লেটে খাও? লোহার প্লেটে তো আমি কখনো খাইনি, তোমরা কি খাইছো? স্যার আমি স্টিলের প্লেটে খাই। আমরা সবাই স্টিলের প্লেটে খাই। আচ্ছা এইটা কিন্তু হেলদি একটা স্বভাব জানো, প্লাস্টিকের প্লেটে খাও তোমরা। প্লেটেও খাই। আচ্ছা তোমাদের দুইটা জিনিস শিখাই দিই, তো এটা আমিও পুরোপুরি আমাদের বাসায় মানে না, আমি অস্বীকার করব না। একটা হলো কি, প্লাস্টিকের থাল, প্লাস্টিকের তোমার হলো জগ, এইসবে পানি লং টাইম খাওয়া ভালো না, এক্সপোজার হয় বডিতে। হ্যাঁ, সবচেয়ে ভালো হলো কাঁচ বা স্টিল, এই ধরনের জিনিসগুলো ইউজ করা। স্যার আমাদের স্টিলের জগ, স্টিলের কলসি, স্টিলের গ্লাস, মানে স্যার আমাদের সবকিছু স্টিলের। হ্যাঁ এটা মানে প্লাস্টিক ব্যতীত। প্লাস্টিক ব্যতীত অন্য কিছুতে স্যার আমার টিফিন বক্সও স্টিলের। আমার স্টিল ম্যান হলো স্টিল ম্যান, স্টিল ওম্যান। স্যার আমার পানির বোতলও স্টিলের। আম্মু সবসময় স্টিলের জিনিসই কিনে। এটা ভালো তো, এটা ভালো। হেলদি মম। আচ্ছা আসো,
স্যার এবার মেলা দেখো এখানে একটা জিনিস করছে কি, একটা লোহার প্লেট নিছে, এরকম একটা তামার প্লেট নিছে, নিয়ে এখানে বাড়ি দিছে হাতুড়ি দিয়ে ইচ্ছা মতো। ওই যে ঘন্টা বাজায় না আমাদের যখন ক্লাস ইয়েস শেষ হয়, স্যার, স্কুলে 10 মিনিট। এখানে কি করছে এরা, একদিকে লোহা আর একদিকে তামা, এই দুটা প্লেটে এভাবে বাড়ি দিছে। তা বাড়ি দিলে দেখা গেছে কোনোটাই ভাঙে না, কিন্তু ঝনঝন শব্দ হয়, তাই না? স্কুলের ঘন্টা Yes, কি sir. তামার? স্যার স্কুলের ঘন্টা কি তামার? আরে না রে বাবা, ওটা লোহার। আর সারাদিন পেটালেও ভাঙবে না। কঠিন খুব। তো এইখানে এই কারণে বলা হচ্ছে যে আঘাতে ধাতু বা অধাতুর পরিবর্তন হয় না, বুঝছো? ওরা শুধু সঞ্চয়ন শব্দ করে। আচ্ছা স্যার, লোহার যে বিভিন্ন ধরনের জিনিস বানায় এগুলা কিভাবে করে, কাটে কিভাবে? লোহার যেসব জিনিস আছে, তোমরা একটা প্রভাব শুনছো, ডায়মন্ড কাটস ডায়মন্ড? ইয়েস স্যার। These তোমরা কি are জানো এই প্রভাবটা Yes. সত্যি? ডায়মন্ড স্যার। কোনো বস্তুতে কাটা যায় না, ডায়মন্ড বাদে। ইয়েস স্যার। ডায়মন্ড বাদে আর কোনো বস্তু দিয়ে কাটা যায় না। ডায়মন্ড স্যার কাটা যায় না? তার ছুরি দিয়ে ডায়মন্ড গো? এত শক্ত, তুমি স্যার ডায়মন্ড পানির সর্বোচ্চ স্রোতও টাকা কাটতে পারে না, না, যেখানে পাথর কেটে যায়। কোনো কিছুরে কাটতে পারবে না, কেউ কাটতে পারবে না, একমাত্র ডায়মন্ডই কাটতে পারবে। তারপর সে মানে তার নিজে ডায়মন্ডের নিজেই ছুরি কাটবে? দিয়ে কাটতে পারে। তুমি কি বোকা? ছুরি দিয়ে কাটবা কিভাবে? কোনো কিছু কাটতে পারে না। না স্যার ডায়মন্ড দিয়ে ছুরি বানায় তারপর ওই ছুরি দিয়ে আবার ডায়মন্ড কাটে। হতে পারে, বাট ডায়মন্ডই কাটে। স্যার বলো। স্যার ডায়মন্ডে এত সূক্ষ্ম দেয় কিভাবে? ওই ডায়মন্ড কাটে, কেটে তোমার হলো এত স্যার, স্যার সেগুলো এত সুন্দর শেপ দেয় কিভাবে? অবসিডিয়ান নাকি স্যার অনেক স্যার ধারালো থাকে। লাভা, এই যে আপনার একটা লাভান এক গরম একটা বস্তু দিয়ে এটাকে গলায়, তারপর কোনো একটা বস্তুর উপর মানে একটা তরল হয়ে যায়, তখন একটা বস্তুর উপর রাখে, তখন এই শেপ। মাহমুদুল্লাহ বলো। স্যার ডায়মন্ড দিয়ে যদি ডায়মন্ড কাটে তাহলে স্যার প্রথম যে ডায়মন্ড দিয়ে শুরুতে বানানো হয়েছিল ওইটা কি দিয়ে বানানো? নোয়াখালীর কেউ আছে নাকি এই প্রশ্নটা করলে, যে ডিম আগে না মুরগি আগে, কোনটা আগে আসছিল? মুরগি। ডায়মন্ড কোনোটাই তাহলে এরকম হয়েছিল। আচ্ছা, এর থিওরি তো আর আমরা হ্যাঁ স্যার। আচ্ছা আমি বলি তোমার। ধরো প্রথম যখন ডায়মন্ড খুঁজে পাইছে, সেই ডায়মন্ডটারে যখন আর কাটতে পারতেছে না কিছু দিয়ে, তখন ওইখানের কোনোটা ভাঙ্গা টুকরো দিয়ে তারা ডায়মন্ড কাটছে, কেটে করছে। এখন তো ল্যাব। হ্যাঁ, আরবি মুস্তাসিম বুঝান, বলো। স্যার বর্তমান যুগের যে অ্যাডভান্স ওয়াটার কাটার গুলি আছে এগুলো তো যে কোনো কিছু একটা ফলে, এমনকি বড় বড় কংক্রিটের। অসম্ভব, পৃথিবীর এখনো অনেক মিস্ট্রি আছে যা আজ পর্যন্ত মানুষ বের করতে পারেনি। পিরামিড এর যে এক একটা ভর, এইটা পৃথিবীর সবচেয়ে বেস্ট ক্রেনও আজকে এসে উঁচু করতে পারিনি। পিরামিডের একটা পাথর উঁচু করতে পারিনি। সেই পিরামিড তাহলে ওই যুগে মানুষ কোনো টেকনোলজি ছাড়া বানাইলো কিভাবে? পিরামিডের সিক্রেট আজ পর্যন্ত মানুষ বের করতে পারেনি। স্যার অভিজ্ঞ মানুষ। অনেক ঝামেলা আছে। পিরামিডের নিচে এখানে পানি পাওয়া যায়, সেখানে একটা সমাধি আছে, ওই সমাধিটা দিয়ে নাকি নিচে যাওয়া যায়, ওটা নাকি বলা হয় যে পাতালের নাকি ওটা দরজা। হ্যাঁ হ্যাঁ। স্যার ওইটা নাকি ওদের কোন দেবতা কবর। আচ্ছা, পিরামিডের ঘটনা বলবো, এটুকু শেষ করে নিই, তারপরে সায়েন্স আগে শেষ করে নাও, পরে পিরামিডে আসতেছি। আজকে গল্প করবো না, সমস্যা নেই। আচ্ছা দেখো, আপনার ক্লাস করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা আসো, সালফার, এটা কি গন্ধ আছে? কার্বন, কয়লার মতো ছোট, কয়লার ছোট টুকরার মধ্যে কার্বন বেরোয়। আচ্ছা, এই জিনিসগুলো সাবধান বাবা, এগুলো যাতে তোমাদের চোখে টোকে কখনো না লাগে। তোমাদের এখনো কিন্তু বয়স হয়নি ল্যাবে যে আবেগে সবকিছু ধরবা না। আরেকটা জিনিস, এটা বাংলাদেশে খুব হয়, কখনো কোনো কেমিক্যাল ল্যাবে আইলাইনের ওপর কিছু রাখতে হয় না, সবকিছু আইলাইনের নিচে রাখতে হয়। মানে চোখ, মানুষের চোখ সমান সমান দাঁড়াইলে যতটুকু হয় এর নিচে রাখতে হয়। তো ওই আবেগে বসে কোনো কেমিক্যাল এইভাবে পাঠতে যাবে না উঁচু হয়ে, ও কিন্তু পড়লে কিন্তু ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? মাস্ক গ্লোভস পরে যদি লাগে কখনো ইউজ করবে, বাট কেমিক্যালের সাথে এখন কোনো ধরনের ইয়ে করবে না। বলো মুতাসিম বুয়ান। না স্যার এটা ভুলবশত আগে থেকে হ্যান্ড রেজ করা ছিল। আচ্ছা আচ্ছা, হিমাঙ্ক কি বলতো? তার যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ আচ্ছা জমে আচ্ছা, স্যার, 16 ডিগ্রি ওর নিচে ভাষায় না, থাকে। নিজের বলতে।
মানে শক্ত হয়ে যায়। ধরো যে পানিরে বরফ বানাই দিলে, এটা হলো ওর হিমাঙ্ক। ঠিক আছে? মানে আচ্ছা, স্যার তরল জিনিসকে কঠিন বানাই দিবে? না 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 না। হিমাঙ্ক বলতে হলো ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা দাঁড়াও, এই উদাহরণটা বুঝাইনি, আমি আসতেছি, তোমাদের কথাগুলোর উত্তর দেব, একটু ধৈর্য ধরো। একই সিস্টেম, সবকিছু করলা, কি করলা, টেস্ট টিউবে কিছু মোম নিলা, নিয়ে এই 3-4 অংশ পানি ভরলা, আগের মতো ট্রাইপডে এটা রাখলা, সাথে সবকিছুই করলা, করে কি করলা, এই স্পিড ল্যাম্পটা ছেড়ে দিলা, ছেড়ে দিয়ে কি করলা, থার্মোমিটার টেস্ট টিউবের ভিতরে প্রবেশ করাইলাম। দেখলা যে মোম ডুবে আছে। ঠিক আছে? এখন কি থার্মোমিটার সহ টেস্ট টিউব বিকার থেকে যদি তুলে এনে বাইরে আটকায় রাখো টিস্যু পেপার দিয়ে, তাহলে দেখবা যে থার্মোমিটারের তাপমাত্রা খেয়াল করবা, যেই মুহূর্তে মোম জমে যাওয়া শুরু করলো সেই মুহূর্তে তাপমাত্রা কত তা দেখে নাও। আচ্ছা, একটা জিনিস বোঝো, এটার একটু হালকা আমি বুঝাই বলি। কি করছে দেখো, এই টিউবটায় প্রথমে কিছু মোম নিছে, হ্যাঁ, নিয়ে এর মধ্যে এভাবে থার্মোমিটারটা দিছে, দিয়ে প্রচুর তাপমাত্রা দিছে, দিয়ে দেখছে কি মোম এখানে কি গলা অবস্থায় হয়েছে। তখন কি স্পিড ল্যাম্প থামাই দিছে, এই পুরোটা বের করছে, বের করে এরকম বাইরে রাখছে থার্মোমিটার সহ। এখন দেখবা কি এই তাপটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে যখন 57 ডিগ্রিতে গেছে, তখনই এই জিনিসটার হিমাঙ্ক হয়েছে বা ফ্রিজিং পয়েন্ট হয়েছে, মানে এই জিনিসটা আগের মতো শক্ত হয়ে গেছে। ঠিক আছে? ও হিমাঙ্ক পুনরায় মানে ফিরে স্যার যাওয়ার অবস্থা, পুনরায় যে ফিরে গেল ওইটা হলো হিমাঙ্ক। আচ্ছা, এইবার আসো, একটা বস্তুর হিমাঙ্ক ততই হয় যত এর গলনাঙ্ক হয়। ঠিক আছে? 57 ডিগ্রিতে গলছে, 57 ডিগ্রিতেই এর ফ্রিজ হবে। বলো মুতাসিম ভুয়ান, বলো। রিয়ান, এবার প্রশ্নগুলো বলো। না স্যার, স্যার আমার প্রশ্নের উত্তর আপনি বলেই দিচ্ছেন। রিয়ান স্যার বলো। জিনিসের 57 ডিগ্রিতে যদি সেটা গলে যাবে, 57 ডিগ্রিতে সেটা জমে কিভাবে? আচ্ছা, ধরো ওই জিনিসটাকে প্রচুর তাপ দিছো তুমি, হ্যাঁ, ধরো 80 ডিগ্রি পর্যন্ত তাপ দিছো, গলা অবস্থায় আছে, এখন তুমি রাখবা, ওটা শুকাইতে দিবা, দেখবা যে ঠিক 57 ডিগ্রি হইলেও শুকাই যায়। হুম, যেই তাপমাত্রায় গলে, ধরো যে তুমি শক্ত অবস্থায় আছো, তোমারে তাপ দিয়ে গলায় দিছে, আবার একই ওই তাপমাত্রায় যদি গলা অবস্থায় রাখো, মানে স্বাভাবিক অবস্থায় রাখো, ও ওই তাপমাত্রা হইলেই ও আবার শক্ত হয়ে যায়। বুঝছো? মানে স্যার -57 হলে শক্ত হয়ে যাবে? আচ্ছা, আমি একটু বুঝাই বলি। এইখানে পানি আছে ধরো 100 ml, ঠিক আছে? পানি দিয়ে উদাহরণ দেবো, আচ্ছা মোম দিয়ে দিই, ধরো এটা একটা শক্ত মোম, বুঝো। এবার এটাতে কি করছো তুমি, অনেক তাপমাত্রা দিছো, এখানে একটা থার্মোমিটার রেখে দিছো, বুঝো, আমার আঙ্গুলটা ধরো থার্মোমিটার। এবার কি হয়েছে, এই পুরো মোমটা গলে গেছে, এখন ধরো এটা মোম, মানে ভিতরে যা আছে এটা হলো তরল মোম। এবার এটারে আমি এই তাপমাত্রা থেকে উঠায় না স্বাভাবিক জায়গায় রাখলাম। তো ধরো যে এটারে হিট দিছিলা তুমি 57 বা 58 ডিগ্রিতে, ঠিক আছে? 57 ডিগ্রিতে এটা কি এরকম লিকুইড হয়ে আসে। এবার তুমি এটা রাইখে দাও, দেখবা আস্তে আস্তে চারিদিক থেকে নর্মাল হবে, হয়ে এ শক্ত হবে। তখনও থার্মোমিটারের টেম্পারেচার দেখবা যে 57ই আছে। আচ্ছা, তাহলে এই টেম্পারেচারটা গেল কই, তাই না? আসো এইখানে সায়েন্সের জিনিসটা বুঝাই। তার মানে হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে ওটা গলে যাবে, আর 57 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে ওটা জমে যাবে। না, এক্স্যাক্টলি 57 ডিগ্রি সেলসিয়াস হইলেই গলবে, এক্স্যাক্টলি 57 ডিগ্রি সেলসিয়াসে আবার জমে যাবে। মানে স্যার ঠিক আছে? উপরে জমা থাকতে কিন্তু স্যার ওই এখানে শুধু এনভায়রনমেন্টটা চেঞ্জ, একটু বুঝো, এখানে শুধু পরিবেশটা চেঞ্জ হচ্ছে। যে আগে আমি কি করতেছিলাম, এটা তাপ দিচ্ছিলাম 57 ডিগ্রি হলে, আমি তাপটা যখন দিয়ে বন্ধ করে দেব তখনই এ আগের মতো হওয়া শুরু করবে। আচ্ছা, এই তাপমাত্রাগুলো হলো ভিতরে জমে আছে, যেগুলো ওরা শক্ত বানাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের, না? আচ্ছা, আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। স্যার প্র্যাকটিক্যাল হ্যাঁ, বাস্তবিক উদাহরণ দিয়েই আমি চেষ্টা করি, আরেকবার চেষ্টা করি। এইখানে ধরো মোম নিছি, এটা মোম, এর ভিতরে মোম ঢালছি, মনে করো পুরা মোম, শক্ত মোম, কি করতেছেন? শক্ত মোম, এটা ধরো পুরা শক্ত মোম, এর মধ্যে থার্মোমিটার দিছি, দেওয়ার পর কি হয়েছে, যখন থার্মোমিটারে 57 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসছে, এই জিনিসটা কি গলে গেছে, পানির মতো গলে গেছে, বুঝো? হ্যাঁ, এইবার এটা হিট দিচ্ছিলাম না, এখান থেকে নিয়ে আমি চুলোর থেকে উঠাইলাম, উঠে বাইরে রাখলাম স্বাভাবিক জায়গায়। এখন দেখবা কি যে আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করবে, কিন্তু তোমার থার্মোমিটারে কোনো তাপমাত্রার পরিবর্তন নাই, থার্মোমিটারও সেই 57 ডিগ্রি আছে।
তো এই উদাহরণ থেকে মানে এই বাস্তব এক্সপেরিমেন্ট থেকে বোঝানো হয়েছে যে একটা বস্তুর যেটা গলনাঙ্ক থাকে সেটাই তার হেমানাঙ্ক হয়, ঠিক আছে? সো এইটা এখন সায়েন্স দিয়ে হয়, এখন এতে আমাদের মানে লজিক নেই কোনো মানে লজিকটা হলো এক্সপেরিমেন্টটা, এই যে যেটা দিয়ে উদাহরণ দিলাম। তবে হ্যাঁ, এই তাপগুলো কোথায় জমে থাকে? এই যে এই পানি হয়ে গেছে না, এর ভিতরে তাপটা জমে থাকে। হ্যাঁ, পরে এই তাপটা আস্তে আস্তে কি করে ছেড়ে দেয়, তাপগুলোরে ছেড়ে দিলে ওটা ফ্রিজ হইতে থাকে। হুম, আচ্ছা আসো। ও, লেকচার শেষ, থ্যাংক ইউ। এইবার যত প্রশ্ন আছে তোমাদের বলো আমার, এক এক করে স্যার কি obsidian জানতে স্যার চাও? আমি আগে প্রশ্ন করব। স্যার আমি একটা করি স্যার করো। স্যার পিরামিডের একদম নিচে যেখানে পানি পাওয়া যায় সেখানে একটা কি জানি একটা দেবতার সমাধিস্থল আছে। ওই জায়গাটাকে নাকি পাতালের প্রবেশ স্থল, মানে পাতালের দরজা ভাবা হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, উত্তর দিচ্ছি, শোনো। ক্লাস অফিসিয়াল ক্লাস শেষ, এখন হলো এক্সট্রা নলেজ, চাইলে থাকতেও পারো চলেও যেতে পারো, কেউ বাধ্যতামূলক না থাকা, ঠিক আছে? আচ্ছা, পিরামিডের বিষয়টা বলি। পিরামিডটা কেন তৈরি হলো দেখো। ফেরাউনদের সময় কি হইলো, ফেরাউন বা ওই টাইমে যারা রাজা বাদশারা ছিল তারা কি হইতো, তারা তখন ধর্ম খুঁজতো, ধর্মটা পৃথিবীতে এত প্রচার ছিল না তখন, তো তারা ওইখানে বসে ধর্ম খুঁজতো। তো তারা এতই ক্ষমতাবান ছিল, একটা পর্যায়ে তারা নিজেদের দেবতা ভাবতো, যে আমরাই দেবতা বা আমরাই সবচেয়ে সুপ্রিম, মানে দেবতা আমাদের পাঠাইছে পৃথিবীতে মানুষকে চালানোর জন্য। তো ওরা মারা যাওয়ার পর কিভাবে হেভেনে যাবে, হেভেন বা জান্নাতে, তার জন্য ওরা ভাবতো কি যে পিরামিড লাগবে। তো একজন তার জীবন দশায় রাজা বাদশারা বড় বড় পিরামিড বানাইতো, এখানে অনেক গোপন দরজা থাকতো, তো এর ভিতর সোনা, খাবার দাবার, সব প্রয়োজনীয় জিনিস তাদের দিয়ে দেওয়া হইতো, এবং তাদের বডি মমি করা হইতো। দেখবে এরকম টেপ আছে, আসতেছে, এরকম টেপ আছে কপালে, মানে কার্টুনে যে টেপ গুলো দেখো ওইভাবে মমি করা হইতো যাতে বডি নষ্ট না হয়। তারা ধরতো ওরা যে পিরামিডের মধ্যে দিয়ে যদি যাও ঈশ্বরের খুশি করতে পারো, ওইখান থেকে তুমি হেভেনে চলে যাবে, মানে জান্নাতে। আচ্ছা, আর যদি খারাপ কাজ করে থাকো তাহলে পাতালে যাবা। আচ্ছা, এরকম কোনো ওই ওই মানে লোয়ার ডোর গুলোরে বলে ডোরওয়ে টু হেল, ঠিক আছে? কিন্তু বাস্তবে ওখানে কিছু নাই, এগুলো বলে। আর পিরামিডের সব রহস্য মানুষ বের করতে পারেনি, বের করতে গেলে পিরামিডটা ভাঙতে হবে। তো এখন পর্যন্ত যতটুকু পাইছে, যেমন হাওয়ার্ড কার্টারের মমি পাইছিল 600 বছর পরেও, তুতানখামিনের ছেলে ছিল হাওয়ার্ড কার্টার। হাওয়ার্ড কার্টারের মমিতে দেখা গেছে, মমি বলতে যে মধ্যে ওদের লাশ রাখা হইতো, যে 600 বছর পরেও তার লাশ গলিনি, একদম অ্যাবসলিউট আগের মতো আছে। তো এইভাবে এই জিনিসটাকে রক্ষা করা হইতো ওই টাইমে পিরামিড গুলোরে। এখন আস্তে আস্তে মানুষ বের করতেছে পিরামিডের রহস্যগুলো। ওকে, আচ্ছা আসো, করতে চেষ্টা করো। পিরামিড নাকি রাজা খাফরা তৈরি করছিল? হইতে পারে, আমার সোফার এই রাজাদের নামগুলো সব মনে নেই, শুধু হাওয়ার্ড কার্টারের নামটা মনে ছিল। ইয়েস স্যার, রাজা হ্যাঁ, খাফরা, আসাদুল্লাহ গালিব বলো। কিং খাফরা। আসাদুল্লাহ গালিব বলো, কই বলো, হাত তুলে রাখছো তো। স্যার কয়েন কি স্যার তামার তৈরি? কয়েন না, না না, কয়েন তো সিলভারের তৈরি। বলতেছি তো স্যার, কয়েন কি স্যার তামার তৈরি? মানে পয়সা, তো যে পয়সা আমরা ব্যবহার করি। নেটের জন্য অনেক শোনা যাচ্ছে। বলতেছি পয়সা কি দিয়ে তৈরি তাই জিজ্ঞেস করতেছো তো। জি স্যার। হ্যালো, স্যার হ্যাঁ জি পয়সা জি স্যার, সিলভারের জি। তৈরি, মানে সিলভার, নিকেল, এইসব দিয়ে হলো তোমার হলো ওই পয়সা তৈরি করে। ব্রোঞ্জ, আগে সোনা দিয়ে বানাইতো, কিন্তু এখন সোনা তো ওই রকম ইয়ে নাই। ইস্তেকাল টাইপ বলো, স্যার অবসিডিয়ান কিভাবে তৈরি হয়? কিভাবে তৈরি হয়? অবসিডিয়ান স্যার ইউটিউবে দেখেছিল স্যার, অনেক ধারালো হয় বলে সরি ওটা। সরি সরি, জিনিসটার নাম আরেকবার। স্যার অবসিডিয়ান। মানে এই জিনিসটা কি আমি আসলে জানি না। স্যার আমি বলতে পারবো। বলো তো। স্যার অবসিডিয়ান হচ্ছে ওই যে ভলকেনো যে আছে, ওই ভলকেনো লাভা যখন জমে শক্ত হয়ে যায়, এগুলির থেকে অনেক হাজার হাজার বছর থাকলে একটা ক্রিস্টাল তৈরি হয়, ওইটাই অবসিডিয়ান। ওইটা এত ধারালো যে ওইটা আপনি হাতে ধরছেন আপনি বুঝতেও পারবেন না, হাত কেটে যাবো। তুমি একটা পদার্থের নাম ডাইরেক্ট বলছো, তবে আমি ভলকেনো নিয়ে পড়ালেখা করছি। তবে
জানতাম না আর কি, জানলাম, থ্যাংক ইউ। নেক্সট। স্যার সবচেয়ে দামি নন মেটাল কোনটা? সবচেয়ে দামি, নন মেটাল চলো এটা গুগল করি, আমি নিজেও জানি না। মোস্ট এক্সপেন্সিভ নন মেটাল। স্যার ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো। ওরে বাবা, এটার নাম হলো, ওরে বাবা, 62.5 ট্রিলিয়ন একটা গ্রামের দাম। কি স্যার? অ্যান্টিম্যাটার, এটার নাম এত অ্যান্টিম্যাটার। বেশি? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা স্যার স্ক্রিন শেয়ার। কার কাছে আছে এই মূল্যবান জিনিস? তা যার কাছে আছে সে তো আমির। বাবা ট্রিলিয়নে তো অনেক, আমিও জানতাম না। বলো তার তোমরা। ছবি নাই কেন? মাত্র $800 বিলিয়ন, আর এটা $1 ট্রিলিয়ন উপরে। অ্যান্টিম্যাটার এটার স্যার নাম। এটা আপনার ইসের মতো দেখতে, এই যে আপনার ডায়মন্ডের মতনই দেখতে, কিন্তু ডায়মন্ড। আরে না, ডায়মন্ড। আর এগুলো লাগে হলো বোম টোম বানাইতে, মানে যদি হয়েও থাকে এত দামি, বোম বানাইতে লাগে। ঠিক আছে, আমি জানতাম ইউরেনিয়াম সবচেয়ে দামি। আর স্যার যাই হোক, সবচেয়ে এক্সপেন্সিভ মেটাল কোনটা? মোস্ট এক্সপেন্সিভ মেটাল, চলো এটাও সার্চ করে দিই। এগুলো বলা কঠিন বুঝছো, কারণ ইউটিউবে 2 দিন পর নতুন নতুন জিনিস আসে। স্যার আপনি স্ক্রিন শেয়ার করে রাখেন। স্যার মানে ক্যালিফোর্নিয়া। নির্দিষ্ট কিছু নাই? কেন, তোমাদেরও তো গুগল আছে নাকি আমার একার গুগল আছে? স্যার আর আপনার আমি কাছে করছি। ক্যালিফোর্নিয়াম। এখন এই প্রশ্নগুলো তো বাবা পারা টাফ। কোন মেটাল সবচেয়ে দামি, কোনটা নন দামি, এত ইনফরমেশন থাকে। স্পেসিফিক একটা পদার্থের নাম বলছে, যে অবসিডিয়াম না কি যেন বললা তুমি পদার্থটার নাম? স্যার অক্সিডিয়ান। অক্সিডিয়াম। আমি এটার নাম জানতাম না, যাই হোক। নেক্সট, তারপরে। আরে তোমরা কোনো অন্য কিছু জিজ্ঞেস করো, এই কোনটা দামি এগুলো তো গুগল দিয়েও খুঁজে পাওয়া যায়। স্যার আপনি কি আইপিএল দেখেন? হ্যাঁ সবই দেখি। তোমাদের কিন্তু ক্লাস শেষ, মানে এখন হলো এমনি এক্সট্রা সময় দিচ্ছি, চলে যেতে পারো, প্রবলেম নাই। স্যার আইপিএল আপনি দেখি। আফ্রিকার ব্যাপারে কি একটা জানি বলতেছিলেন, ওইটা একটু ব্যাখ্যা করেন, কোন আর একটু বিষয়? বেশি করে বলেন। স্যার আফ্রিকার ব্যাপারে। জি ও স্যার আফ্রিকা। আফ্রিকার আচ্ছা, ব্যাপারে। স্যার ওয়ার্ল্ড ওয়ার 2 বলেন। ওয়ার্ল্ড 2 বলবো না 1 বলবো, কোনটা? স্যার 1 তো বলছিলেন স্যার একদিন। স্যার স্যার ওয়ান 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 তো পড়াইছি আমরা বলছিলেন একদিন। স্যার। পড়েছিলাম। স্যার স্যার টু 2 বলেন। বলেন। শোনো, ওয়ার্ল্ড 2 প্রথম যে ঘটনাটা ঘটে, ওয়ার্ল্ড 2 সময় কিছু ঝামেলা ছিল। নাম্বার 1 হলো, ওয়ার্ল্ড 1-এ জার্মানির একজন সোলজার ছিল, ঠিক আছে? তারে ব্রিটিশ একজন অফিসার, সে মায়া দয়া করে গুলি করিনি, দেখে এতই মায়া লাগছিল তারে গুলি করিনি। ধারণা করো সে অফিসারটা কে, সেই সোলজারটা জার্মানির কে ছিল? কে? বিশ্বযুদ্ধ 1 যখন শেষ হয়েছে, জার্মানির একটা সৈনিক, তো তারে এইভাবে গুলি করতে গেছিল একটা অফিসার, ব্রিটিশ যে ছিল, মানে ব্রিটেনের। তা তার খুব মায়া লাগে বলে ওরা ছেড়ে দেয়। এই ব্যক্তিটা কে ছিল যারা ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে, স্যার জার্মানির হিটলার। সৈনিক? স্যার হিটলার হতে পারে। এই ব্যক্তিটাই ছিল অ্যাডলফ হিটলার, যে বিশ্বযুদ্ধ 2 শুরু করছিল। মানে ইয়েস স্যার ঠিক আছে। স্যার আমার ধারণা ঠিক। স্যার আমি এটাই ভাবছিলাম। স্যার আমি এই তোমাদের বিশ্বযুদ্ধ 2 পড়াইছি না 1? একটু শিওর হয়ে বলো তো। স্যার এক যুদ্ধ 1। এক পড়াইছে। যেখানে উইলিয়াম কাইজার 2 ছিল। ও, উইলিয়াম কাইজার টুরে তোমরা চেনো? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার স্যার এটার নাম একটা মনে স্লাইডই আছে, বানাইতে আপনার নামের সাথে মিল তো, এই জন্য। স্যার উইলিয়াম কাইজার টু। ওরা ছিল স্যার বেসিক্যালি জাররা ছিল হলো আহ রাশিয়ায়, তোমরা রাশিয়ার যে আগে জাররা চালাইতো, এটা জানতা? নো স্যার, যার জিনিসটা কি স্যার? আচ্ছা, জার হলো একটা জাতি, বেসিক্যালি জাতি বলা হয়। ওই যুগের যে রাজা ছিল জার্মান, তাদের জার বলতো। এরা রাশিয়ার একসময় চালাইতো। পরে বলশেবিক বিপ্লব যখন হইলো প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে, লেনিনদের বলশেবিক পার্টি যখন আসলো, এদের কাছ থেকে ক্ষমতা নিয়ে এরা বসলো। কিন্তু এই জাররা খুব অত্যাচার করতো। বিশ্বযুদ্ধ 2-এ কৃষক, শ্রমিক, এসব মানুষকে কোনো ট্রেনিং ছাড়া পাঠাই দিচ্ছে। এটা কোনো কথা? কোনো ট্রেনিং নেই, এদের পাঠাই দিচ্ছে। আচ্ছা, বিশ্বযুদ্ধ 2-এ
অ্যালাইড ফুডস কারা ছিল জানো? কারা? 5টা সুপার পাওয়ার একদিকে, আবার আগের মতো সিকোয়েন্স, 5টা সুপার পাওয়ার একদিকে, আর এইদিকে হলো জার্মানি, ইটালির মুসোলিনি, ফ্যাসিস্ট লিডার মুসোলিনি, নাম শুনোনি? তারপরে আর ছিল জাপানের হিরোটির নাম শুনছো? জাপানের প্রায় 50 লক্ষ মানুষ মারছিল Yes, জীবন sir, যাপন। এটার নাম শুনছি। স্যার স্যার হিরোটি ছিল হচ্ছে হলো জাপানের জেনারেল। আর তখন জাপান ছিল অনেক পাওয়ারফুল, বুঝছো, মানে এরা তখন বিশ্বের যে স্যার কোনো ওরা কিছু করতে- মিলিটারি নাকি 2 বা 1 ছিল। এরকম স্যার পাওয়ারফুল জাপান তখন ছিল। বলো। স্যার স্যার, এখন দ্বিতীয় 4-5 বিশ্বযুদ্ধের সময় কি আমরা তো তখন ইন্ডিয়ান ছিলাম, তখন নাকি যারা মানে ইন্ডিয়ান ছিল তারা নাকি হচ্ছে ব্রিটিশদের সাহায্য করছিল। হ্যাঁ, শুধু এই যুদ্ধে না, বিশ্বযুদ্ধ 1-এও সাহায্য করছে, বিশ্বযুদ্ধ 2-এও সাহায্য করছে, দুইটাতেই আমরা সাহায্য করছি। আর সবচেয়ে বড় ভুল ছিল আমাদের মুসলমানদের, কারণ ব্রিটিশরা আমাদের বিশ্বযুদ্ধ 1-এ বলছিল, 1-এ বলছিল যে তোমরা যদি যুদ্ধ করো ব্রিটিশের হয়ে, তাহলে আমরা ওত্তমানদের ভাঙবো না। ওত্তমানরা কিন্তু বিশ্বযুদ্ধ 1-এর সময় পাওয়ারে, বুঝছো, তখনও কিন্তু ক্ষমতায়, যখন বিশ্বযুদ্ধ 1 চলতেছে তখনও কিন্তু ওত্তমানরা পৃথিবীর একটা সুপার পাওয়ারের মতো ক্ষমতা পায়, এবং একমাত্র মুসলিম সাম্রাজ্য ছিল ওই টাইমে যারা এত প্রভাবশালী ছিল। তাদের সাথে আমাদের যুদ্ধ করায় বললো কি ওত্তমানদের ভাঙবে না, সে ওত্তমানরা ভেঙে দিল, যুদ্ধ করার মুসলমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একই বিট্রে করা হলো, সুবিধা দেওয়া হলো ইসরায়েলকে, দিয়ে বেলফোর্ড এগ্রিমেন্ট সাইন করা, ইসরায়েলের মতো একটা দেশ তখন স্বাধীনতা পায় ওই জায়গায় করা হলো, যে এখানে এতগুলো মুসলমান রাষ্ট্র আছে, এর মাঝখানে আমরা একটা ইহুদি রাষ্ট্র করব। এই বেলফোর্ড এগ্রিমেন্ট 1949 সালে সই হইলো, এই হলো ইসরায়েলের জন্ম। স্যার, ইসরায়েল কিন্তু আজকে জন্ম হয় না। স্যার AK-47 নাকি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় হয়েছিল, যার আবিষ্কার নট শিওর, বাট AK-47 রাশিয়ান ওয়েপন হইতেও পারে। স্যার হিটলারকে নাকি অনেক মানে সমালোচনা করা হয় হিটলারের নামে, বাট স্যার হিটলারের জন্যই হচ্ছে যারা ইসরায়েলি এখন ওদের স্যার হিটলার নাকি মেরে ফেলতে চাইছিল, আর অনেককে মেরে ফেলছিল, তখন নাকি ওরা ওই জায়গায় আশ্রয় নেয়। কোনটা থেকে কোনটা বলবো? হিটলারের সম্পর্কে শুনবা, বিশ্বযুদ্ধ শুনবা, প্যালেস্টাইনের কথা শুনবা, কোনটা শুনবা বলো? স্যার আচ্ছা বলি। ফিলিস্তিনেরটাই বলেন। স্যার হিটলারের কাহিনী শুনবো। আচ্ছা হিটলার দিয়ে শুরু করি। প্যালেস্টাইন। আচ্ছা, হিটলারের একটা বিষয় বুঝতে হবে, হিটলার যখন ছোট বাচ্চা ছিল তখন তার মানসিক সমস্যা হয়েছিল। কেন হয়? তোমাদের আমি কিছুদিন আগে কোন অধ্যায় পড়াইছিলাম তোমাদের বা বাচ্চাদের, যেখানে বলছিলাম যে শিশুদের বেড়ে ওঠার সময় যে প্রতিবন্ধকতা, তোমাদের কি পড়াইছিলাম? ইয়েস স্যার, আমাদের পড়াইছিলেন। দেখো বাবা, সমস্যাগুলো কিভাবে হয়। ছোটবেলায় হিটলারের যে বাবা মা ছিল, বাবা মদ খেয়ে আসতো, রাতে ওর মারে মারতো, তো অনেক সময় হিটলার সামনে আসলে হিটলারও মারতো, ঠিক আছে। তো ছেলেটা বড়ই হয়েছে এরকম একটা পরিবেশে যেখানে তার তারে মারে বাপ মদ খেয়ে, ঠিক আছে, কোনো খরচ দেয় না, লেখাপড়া করতে দেয় না, লেখাপড়ার খরচ দেয় না। তো এই মেন্টালিটিতে সে এরকম অভাবে এত জঘন্য অবস্থায় হিটলারের জন্মটা হইলো। তারপর কি হইলো, পরীক্ষা দিতে গেছে একটা জায়গায়, 28 জনের নেবে, 29 জন অ্যাপ্লিকেন্ট, 28 জনের চাকরি হয়েছে, হিটলারের চাকরি হয়নি। 28 জনই ইহুদি, ঠিক আছে। ক্ষোভগুলো কিন্তু এইভাবে হিটলারের আস্তে আস্তে জন্মাইছে ছোটবেলা দিয়ে, এই জিনিসগুলো দেখতে দেখতে। এরপর হিটলার কি করলো, জার্মানির বিভিন্ন জায়গায় যায়, প্রত্যেকটা জায়গায় সে পয়েন্ট আউট করলো যে এখানে যে সরকার চালাচ্ছে এরা ভালো না, এরা জার্মানির লুট করতেছে, এবং এরা কি করতেছে, ইহুদিদের প্রমোট করতেছে, ইহুদিদের উঠাচ্ছে, এদের কাছ থেকে ক্ষমতা আমাদের দখল করতে হবে। তো হিটলার কিভাবে কি করবে এটা হিটলার চিন্তা করতে থাকলো। তো এই অবস্থায় কি হইলো, অবশেষে তার যখন বিশ্বযুদ্ধ 1 হইলো, আরেকটা জিনিস সুবিধা কি জানো, কোনো দেশে যখন বিশ্বযুদ্ধ লাগে তখন আর্মি আনলিমিটেড নাই, তুমি আর্মি হইতে পারবো তখন। মানে এখন রাশিয়ান এম্বাসিতে যাও, ইউক্রেনের এম্বাসিতে যাও, তোমার ওদের সেনাবাহিনীতে যোগ করতে দেবে, বুঝছো। আরে বাবা ক্লাস শেষ, কারেন্ট নাই মাই হলে চলে যাও, সমস্যা নাই, এমনি এটা নর্মাল ক্লাস নিচ্ছি, মানে ক্লাস শেষ, এটা নলেজ দিচ্ছি। আচ্ছা, কোন জায়গায় ছিলাম? সেনাবাহিনী। তো বিশ্বযুদ্ধ 1-এ ও সেনাবাহিনীতে গেল, এবং ও এত ভালো রোল পারফর্ম করলো। আরেকটা জিনিস, ওর মানসিক অবস্থা এমন হয়ে গেছিল, একটা পর্যায়ে হলো কি, ও ভাবলো যে আমি সব চেঞ্জ করব,
অনেক অত্যাচার সহ্য করছি, আর না, এখন থেকে আমি উঠে দাঁড়াবো। তো ওর এই জিনিসটা ভিতরে ছোটবেলাতে এমন ভাবে ঢুকে গেছিল যে ইহুদিরা খারাপ, এরা অত্যাচার করে, এরাই সব ধ্বংস করে, এবং আমার এটা চেঞ্জ করতে হবে। বিশ্বযুদ্ধ একে কিন্তু ওর ভীষণ হারায় ফেলাইছিল একবার, মানে দেখতে পারেনি, ঠিক আছে, চোখের ভীষণ হারাই গেছিল। তখন হিটলারের যে সাইকোলজিস্ট ছিল বলছিল যে হিটলারের ইগোতে যদি তোমরা আঘাত করতে পারো ও চোখ ফিরে আসবে, এবং খুব ভালো একজন সৈনিক ছিল সে, কিন্তু জার্মানের স্পাইগিরিও করতো। তো হিটলারের ইগোরে হার্ট করলো এইভাবে ডাক্তার এসে, যে তুমি করবা যুদ্ধ, তুমি জার্মানিটা চেঞ্জ করবা, তুমি তো দেখতেই পারো না, ঠিক আছে। এরকম বলে 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 ওরে বিভিন্ন আয়ের এখানে আগুন টাগুন বিভিন্ন কিছু দিতে দিতে হিটলার চোখ ফিরলো, বললো আমি জার্মানিটা চেঞ্জ করব। একটা জিনিস মনে রাখবা, বিশ্বের যত সেরা লিডার আছে, যারাই বিপ্লবী লিডার হয়েছে বা বড় লিডার হয়েছে, তাদের সবচেয়ে বড় শক্তি ছিল স্পিচ, ভাষণ। ভাষণ পৃথিবীর মানুষটা সবচেয়ে বেশি আকর্ষিত করছে। আজ পর্যন্ত যত ভাষণ হয়েছে সেরা সেরা, এই ভাষণই বড় বড় নেতা তৈরি করছে। এই ভাষণের কারণেই বড় বড় যুদ্ধ হয়েছে। এই ভাষণের কারণে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বাধীন হয়েছে। ভাষণটা রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন জার্মানিরে ভয় পায় সারা পৃথিবী, হিটলারে ভয় পায় বাঘের মতো, তখন উইলিয়াম চার্চিলের একটা ভাষণ পুরো চেঞ্জ করে দিয়েছিল অবস্থা, সেনাবাহিনীরা মোটিভেটেড হয়েছিল। তো হিটলারের শক্তি ছিল এই ভাষণ। তো সেনাবাহিনীতে আস্তে আস্তে থাকতে থাকতে ওর মতো লোক খুঁজতে চাইলো যে কারা জার্মানি নিয়ে এরকম ভাবে, কারা এই জার্মানিটা চেঞ্জ করতে চায়। তো ওরা ভাবছিল যে প্রথমে সংসদে যে অ্যাটাক করবে, করে ক্ষমতা নিয়ে নেবে। তো সংসদে একদিন অ্যাটাক করে দেখে যে উল্টা, ওরা আরো রেড লিস্টেড হয়ে গেছে, ওদের প্রবলেম হয়। পরে ও জার্মান জাতিরা কিছু জায়গায় ভাষণ দিয়ে দিয়ে বোঝানো শুরু করলো যে এই দেশটার এরকম অবস্থা হয়ে গেছে, জার্মানি তোমরাই সেরা জাতি, তোমরাই বিশ্বের মধ্যে সেরা, তোমরাই মাথা উঁচু করে দাঁড়াবা, ঠিক আছে, সে জায়গায় আমরা কেন আরেকজনের গোলামি করি। ওর ভাষণগুলো খুব স্মার্ট ছিল, মানুষ আস্তে আস্তে ওর প্রতি আকর্ষিত হইতে থাকলো। দেখবা যে কোনো ভাষণ কিন্তু আমাদের একটা ভাইবস দেয়, মানে গায়ের লোম দাঁড়ায় যায়, শক্ত হয়ে যায় মানুষ। তো স্যার বলো। স্যার হিটলার যদি না থাকতো তাহলে কি জার্মানির অবস্থা আফ্রিকার মতো হয়ে যেত, ক্ষমতাশীল দেশগুলা ওরা দখল করে নিত? না না, ইউরোপ তো এলায় দখল করতো না, ইউরোপ এলায় না, অন্য হিটলার তৈরি। তো শূন্য স্থান থাকে না কখনো, শূন্য জায়গা পূরণ হয়ে যায়। আচ্ছা আসো হিটলারের গল্পে আসো পরে। এবার কি হইলো, ভাষণ দিয়ে দিয়ে আস্তে আস্তে জনপ্রিয়তা পাইতে থাকলো। এরপর মানুষ এক জায়গা করতে থাকলো। আর সবচেয়ে বড় যে ওই স্পাইতে ছিল, তো কিছুদিন স্পাইনেও ছিল, পুতিনও যেমন স্পাইনে ছিল, ও কিন্তু স্পাই করতো এসে। তোর আন্ডারওয়ার্ল্ডে ভালো নেটওয়ার্ক ছিল। তো ও এরকম পলিটিশিয়ান মারা শুরু করলো, করে একটা স্টেজে নাৎসি ফর্ম করলো, নাৎসি বাহিনী নাই, জার্মানির বিভিন্ন জায়গায় যেত, ভাষণ দিত, মানুষকে আকর্ষিত করতো, করে 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 একটা নাৎসি বাহিনী হইল। এবং তোমরা অবাক হবা, তখনকার নাৎসি বাহিনী ছিল 30 লক্ষ। আজ পর্যন্ত এখন বর্তমান 2024-এ এসেও এত বড় ডিফেন্স ফোর্স আমেরিকারও নাই, পৃথিবীর কোনো দেশের নাই। ওই সময় 30 লাখ নাৎসি বানাইছে, বুঝো। এবং নাৎসিরা এতটাই মোটিভেটেড, এই যে 2023 সালে একটা নাৎসির বিচার হয়েছে, 106 বছর বয়স, সেই নাৎসিও ওইখান থেকে বেরোয়, নাৎসির ফ্ল্যাগ উঠাইছে, পুরাই হিটলারের স্লোগান দিছে। মানে ওরা কি পরিমাণ মোটিভেটেড করে গেছে এটা মানুষ চিন্তা করো। 1945 সালে মারা গেছে, 80 বছর পরে এসো তার স্লোগান দিয়ে পতাকা উড়াইছে। তো এই নাৎসি বাহিনীরা কি হইলো, আস্তে আস্তে হিটলারের একটা স্টেজে মাথা আসলো ইহুদি মারতে হবে, তো গোপনে গোপনে ইহুদি মারা শুরু করলো। দ্বিতীয় জিনিসও ভাবতো কি, যত প্রতিবন্ধী বাচ্চা আছে এরা রাষ্ট্রের জন্য কলঙ্ক, ওদের মেরে ফেলাইতো। মানে এদের ও বলতে হলো তোমার আননেসেসারি পপুলেশন বলে এই প্রতিবন্ধী বাচ্চা বাচ্চা মেরে ফেলাইতো। এবং হিটলারের কিছু টেকনিক ছিল, ধরো বোমা বানাইতে দেবে, বিজ্ঞানী আটকাইছে, আইনস্টাইন কিন্তু সময় পালাইলো হিটলারের ভয়ে। ধরো সায়েন্স যারা বিজ্ঞানীকে ধরছে, ধরে বলছে তোদের 2 সপ্তাহ সময়, যদি বোম বানাইতে পারিস বানাবি, নাহলে সব বিজ্ঞানীদের মেরে দেবো। হ্যাঁ, হিটলারের বিষয়গুলোই ছিল এরকম। তো এইভাবে বোম টোম বানাইলো, অ্যাটম বোমটা বানাইতে পারেনি, যেটা আটকে গেছিল। তো ওই উইলিয়াম চার্চিলের সাথে বাধাইতো যে তুই পাওয়ারফুল হয়েছে, কি হয়েছে। পোল্যান্ড ইনভেট করলো প্রথম 1939 সালে বিশ্বযুদ্ধে। এরপর এক এক রাষ্ট্র, হিটলার চাচ্ছে 3 দিনে দখল, 7 দিনে দখল, 11 দিনে দখল, মানুষ ফ্রিতে সারেন্ডার করা শুরু করলো। উইলিয়াম চার্চিল কিছু রাষ্ট্রের লিস্ট দিছিল, তোমরা এইসব রাষ্ট্রে তুমি অ্যাটাক করো না।
ও আরো সংসদে ভাষণ দিছে ওই রাষ্ট্রগুলোর নাম বলে যে এরপর এরা আক্রমণ করবো, তারপরে এরে, তারপরে তারপরে এরে। তো পুরো সংসদের সবাই হাসে দিছে যে মেন্টালিটি কি। কিন্তু হিটলাররা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিততো, ওদের কিছু ভুল ছিল। প্রথম ভুলটা যেটা ছিল সেটা হলো রাশিয়ারে আক্রমণ করা। রাশিয়ারে যখন আক্রমণ করছে তখন স্ট্যালিন লিডার, স্ট্যালিন বলছে যে ভাই মাফ করো, দরকার নেই, ঠিক আছে, ওদের ঢুকতে দাও, কারণ তখনও রাশিয়া তো স্ট্রং হয়ে পারেনি স্ট্যালিন। কিন্তু যখনই ঢুকছে আর শীতকাল আসছে, ওদের সোলজাররা মরে যাওয়া শুরু করলো, তখন রাশিয়ান বাহিনী বেরোয় অ্যাটাক করছে। যেমন আফগানরা কেউ হারাইতে পারে না, কারণ পাহাড়ে যদি যুদ্ধ করো একমাত্র পাহাড়ি বাদে কেউ পাইরে উঠবে না, কারণ তুমি উঠতে যাবা ওপর দিয়ে গুলি করবে। তো ওরকম উইন্টারে রাশিয়ান উইন্টারটা খুব স্ট্রং, ঢুকে গেল, জার্মানির সোলজার মারা গেল। এদিকে চার্চিলের সাথে যুদ্ধ বাঁধাইছে। তো এই 3-4টা দেশের সাথে একসাথে যুদ্ধ বাড়ানো ছিল ওর ভুল, এখান দিয়ে ওর ধ্বংস হওয়া শুরু করলো। এবং লাস্টে যখন সেম আহ, ঘটনা 4-5টা দেশের সাথে একসাথে ফাইট করলো, কইরা হাইরা গেল। সেম বিশ্বযুদ্ধ 1, 2 দুইটাতেই জার্মানির অবস্থা ভালো ছিল, দুইটাতেই তারা যুদ্ধ করতে করতে হারছে। তারপর দেখো বাবা, আরো একটা মজার জিনিস দেখো, হিটলারের মৃত্যু নিয়ে দুইটা থিওরি আছে। একটা হলো যখন শুনলো যে আমেরিকানরা ঢুকে গেছে, তোমার মৃত্যু নিশ্চিত, তখন ও আর ওর গার্লফ্রেন্ড আইরিন এরা হলো বিষ খাইলো, ঠিক আছে, বিষ খেয়ে সুসাইড করলো, কিন্তু এটা মিথ্যা। ওইখান তো ব্রাজিল গেছিল, যে পরবর্তীতে মারা গেছে। এটারে আমি বিশ্বাস করি বেশি, কারণ হিটলারের মতো মানুষ আত্মহত্যা করে মরবে আমার মনে হয় না। আর আইরিন নিয়ে একটা ঝামেলা বাজছিল, রাশিয়া অ্যাটাক করার আরো একটা কারণ ছিল আইরিন। আইরিন ছিল আবার ইহুদি মেয়ে, ওরা হিটলার আবার পছন্দ করতো। হ্যাঁ, তো কোন এক হাত গণনাকারী সে বললো যে আইরিন আছে রাশিয়ার ওই পার্টে, বললো রাশিয়া আমার, রাশিয়া আক্রমণ কর। হ্যাঁ, এরকম অবস্থা ছিল, তবে বাইরে যাইতো, রাশিয়াটা আক্রমণ করার ওর ভুল ছিল, বুঝছো। তো ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হইলো সেম ওয়ার্ল্ড ওয়ার 1 এর মতো, ওদের সাথে ডিল সাইন করলো, করে সব দোষ জার্মানি নিল, নিয়ে শেষ হইলো, বুঝছো। স্যার আচ্ছা, 1947 সালে AK-47 হয়েছিল, আমি গুগল সার্চ করলাম। রাশিয়ান 1947 AK-47 রাশিয়ান। রাশিয়ান স্যার, ওটা বানাইছিল হচ্ছে অফটোমেভ কালাশনিকভ, এর ডিজাইনার ছিল এবং বানাইছিল। আর 47 মানে হচ্ছে 1947 সাল। আমি AK-47 দেখিনি আমার মানে প্র্যাকটিক্যালি। আচ্ছা যাই হোক, হয়েছে, আমিও একটু হালকা একটু বিরতি নেব, আমিও আবার কিছু অ্যাপ্লিকেশন করতে পারবো, মানে তোমাদেরও যেমন লেখাপড়া আছে আমারও আছে। ঠিক আছে বাবা, থাকো, আবার আরেকদিন গল্প করবানি। টাটা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।